এমন কিছু সিরিজ রয়েছে যেগুলো আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে দেখা শুরু করতে পারবেন, যেখানে কোনো স্টোরি লাইনের উপরে কোনো ইমপ্যাক্ট পড়বে না। আর আমাদের আজকের এই স্টোরি লাইনটা হচ্ছে এরকম একটি স্টোরি লাইন, যেখানে আপনি সিজন 1 হয়তো বা দেখেছেন, আবার হয়তো বা দেখেননি, কিন্তু সিজন 2 থেকে দেখলে আপনার এরকমটা মনেই হবে না যে সিজন 1 আপনি দেখেন নাই। সো তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে ফিরে যাই। হেই হ্যালো গাইজ, আজকে আপনাদের সকলের জন্য নিয়ে আসলাম দ্য ডেইলি লাইফ অফ ইমমর্টাল কিং এর সিজন 2 এর প্রথম এপিসোড। এর আগে আপনারা যারা যারা এখনো সিজন 1 দেখেন নাই, অবশ্যই ডেসক্রিপশন চেক করে সিজন 1টা দেখে নেবেন, কারণ আমি তো গত রাতে সিজন 1টা দেখলাম। এখন আপনারা যদি না দেখেন অবশ্যই দেখে এই সিরিজটা দেখা কন্টিনিউ করুন। আর যারা ইতিমধ্যে কমেন্টে এসে লিখতে শুরু করেছেন যে এই সিরিজটা এতটাও ভালো না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আগে সিজন 1টা দেখে আসুন, তারপরে আপনারা এই সিরিজটার মর্মটা বুঝতে পারবেন। আর ড্রাগন বল সিরিজটা ওইটা একটু স্ক্রিপ্ট ওটা রাইটিং চলছে, ওইটা আপনারা 2-3 দিন পরবর্তী আপনারা পেয়ে যাবেন। সো এখন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। এপিসোডের শুরুতে আমরা ওয়েনলিংকে দেখতে পাই। এখানে আমাদেরকে দেখানো হয়েছে আগের এপিসোডের রিক্যাপ, যে কিভাবে সে সুনরংকে বাজানোর জন্য পৃথিবীটাকে বারবার রিবুট করেছে। তারপর আমরা দেখতে পাই যে আমাদের এখানে তার বাবা আরেকটি সিল এনে তার কারের মধ্যে এখানে লাগিয়ে দিয়েছে। এদিকে তুলসান বলছিল যে যাক ভাই, সকল কিছু এখন ভালো মতো ঠিক হয়ে গিয়েছে, তুমি সুলরংকে বাঁচানোর জন্য যেই সকল পাগলামি শুরু করেছো এটা যদি না থামানো যেত তাহলে পৃথিবী এখন ধ্বংস হয়ে যেত। কিন্তু এটার প্রভাব পৃথিবীর সকল স্পিরিচুয়াল পাওয়ারের উপর পড়েছে, যার ফলে গাছপালা সহ সকল কিছুর এখানে স্পিরিচুয়াল পাওয়ার আগের তুলনায় বহু গুণে কমে গিয়েছে। তারপর আমাদের এখানে সিন শিফট হয়ে জোর কাছে নিয়ে যাওয়া হয়। সে চিফের কাছে একটি ফাইল সাবমিট করে, ওখানে জিয়াং এর ব্যাপারে বেশ কিছু তথ্য ছিল। এখানে আমাদের জুও বুঝতে পারে না যে জিয়াং কেন এখানে সুনরংয়ের উপরে হামলা করেছিল, এবং এখানে তার পরবর্তীতে চিপের কাছে একটি ফোন চলে আসে এবং সেই ফোনে কথা বলার শেষে জুয়ের সামনে একটি প্রজেক্ট তুলে ধরে। এখানে খুবই স্পষ্টভাবে উল্লেখ ছিল যে পৃথিবীর ভিতরে যে এই সকল বস্তুর মধ্যে স্পিরিচুয়াল এনার্জি রয়েছে সেটা খুবই শীঘ্রই কমতে শুরু করেছে। আর তোমাদেরকে আমি এটা বোঝার সুবিধাতে বলে রাখি, ওই যে ওয়ার্ল্ড রয়েছে মানে এনিমেটেড ওয়ার্ল্ডে স্পিরিচুয়াল ফোর্স ছাড়া কোনো কিছুই টিকতে পারবে না। যেমন আমাদের ওয়ার্ল্ডে ইলেকট্রিসিটি ছাড়া যেরকম হবে ওদের ওয়ার্ল্ডে ঠিক এরকমই হবে যদি স্পিরিচুয়াল যে এনার্জি ওটা না থাকে। তারপর এত কিছু বোঝার পর এখানে জো বলে আচ্ছা আমি এটার ব্যাপারে আরও কিছু ঘাটাঘাটি করছি, তার পরবর্তীতে আপনার সঙ্গে দেখা হবে এবং গুড বাই বলে সেখান থেকে চলে যায়। তারপর আমাদেরকে স্কুলের সিন দেখানো হয়। এখানে ওয়েংশো তার বন্ধুদের ছবি টাঙ্গানো ছিল, কারণ তারা তো কম্পিটিশনটা জিতে ফেলেছে। এখানে কম্পিটিশন জেতার কারণে তারা সকলে খুবই খুশি ছিল। কিন্তু এখানে ওয়াংকে আমরা দুশ্চিন্তা অবস্থায় দেখতে পাই। তাকে এই অবস্থায় দেখে তার সকল বন্ধুরা এখানে চিন্তা করছিল, অবশ্য বন্ধু বললে ভুল হবে, এখানে ফ্রেন্ড বলি অবশ্য। আর এখানে কিন্তু নামের অনেক বিকৃতি হচ্ছে, যেমন তোমরা এনিমে এক্সপ্লোরে দেখছো যাকে আমি ওয়াং বলতাছি তার নাম ছিল ওয়েনলিং, এবং যাকে আমি এখানে এই যে সুন বলতাছি তার নাম ছিল এখানে সুনরং নাকি সরি নামটা ছিল। আর আরো বিভিন্ন নাম বিকৃতি হয়েছে অবশ্য, কিন্তু এখন থেকে আমি এই নাম দ্বারাই আপনাদের কাছে এক্সপ্লেন করব। সো এখন আমরা সিরিজের আগে কন্টিনিউ করি। তো তারা সকলে যখন এখানে ক্লাসের মধ্যে কথা বলছিল তখনই তাদের ক্লাস এখানে এন্ট্রি হয়। তাদের যে ক্লাস মিস, ওনার নামটা কি অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। উনি এসে তাদের সকলকে এখানে জানায় যে ক্লাস 59 স্কুলকে হারানোর পর থেকেই যে এডুকেশন রয়েছে মানে এডুকেশন যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের নজর এখন তাদের স্কুলের মধ্যে, এজন্য তারা তাদের সম্পূর্ণ নিয়মটাকে চেঞ্জ করবে এবং একটু পরিবর্তন আনবে। আর বিকেলের সময় তাদের মধ্যে একটি স্পিরিচুয়াল টেস্ট নেওয়া হবে, যারা টিকতে পারবে না তাদেরকে ইলাইট ক্লাস থেকে বের করে দেওয়া হবে। এই ঘোষণার পর তো অনেক এখানে স্টুডেন্টদের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে, কিন্তু সুরলং সহ তাদের বন্ধুরা খুবই খুশি ছিল, কারণ তারা বলে আমরা অলরেডি ইন্টারমিডিয়েট ফেজ পাস করে ফেলেছি। কিন্তু তারা তখনই ওয়েংয়ের দিকে এখানে লক্ষ্য করে, তারা বলে ও কি ইন্টারমিডিয়েট ফেজ এখানে পাস করেছে, আমার তো মনে হয় না। তখনই তার কাছে এখানে সুনরং চলে আসে এবং তাকে বলে যে চিন্তা করো না, আমি তোমাকে আমার সম্পূর্ণ হেল্প দিয়ে সাহায্য করব। তখন সেখানে চ্যাংচৌ চলে আসে, সেও বলে আমি তোমাকে এখানে সাহায্য করব, এবং এই নিয়ে এখানে সুনরং এবং চ্যাংচৌর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তারা তাদের তর্ক বিতর্কের মাঝে লক্ষ্য করে যে এতক্ষণ এখান থেকে ওয়েন র্যাং চলে গিয়েছে। এখান থেকে সে চলে যাওয়ায় এখানে পরবর্তীতে যে গুয়ো ছিল সে ওয়াং এর কাছে চলে যায় এবং সে তাকে পরামর্শ দেয় যে আমি তোমার স্পিরিচুয়াল ফোর্সটাকে বাড়ানোর জন্য একটি খাবার বানাতে পারবো, তুমি কি আমাকে সাহায্য করবে এটা বানাতে? এটার মাধ্যমে তুমি সেই টেস্টও পাস করতে পারবে। কিন্তু এখানে উল্টা ওয়াং তাকে বলে যে মানে গুয়োকে বলে তুমি কি কখনো ইন্টারমিডিয়েট ওইটা ফেজটা পাস করেছো? কথা শোনার সঙ্গে সঙ্গে গুয়ো এসে তার পায়ে পড়ে যায়
যায় এবং গো বলে আমি তো কখনই ওটা পাসই করিনি, কিন্তু এইবারের টেস্টটা যদি আমি একবার ফেল করি আমার পিতামাতা তো আমাকে এখানে মেরে পুরো ভর্তা বানিয়ে দেবে, তা প্লিজ আমাকে সাহায্য করো। মানে আসলে এখানে পুরো ফানি সিন হয়ে যায়। গুয়ো এখানে আসলে ওই মিলটা বা খাবারটা তার নিজের জন্য বানাতে চাচ্ছিল, কিন্তু সে এখানে এসে ফেসে গিয়েছে আর কি। তারপর সে রাজি হয়ে যায় এবং তারা দুইজন একটা শয়তানি হাসি দিয়ে তুলসানের পিছনে এখানে দাঁড়িয়ে যায়। আর অন্যদিকে আমাদেরকে টেস্ট কিভাবে দিতে হবে সেটা জানানো হচ্ছিল। এখানে তাদের একজন টিচার বলে যে তোমাদেরকে যা সেখানে সার্কেলে এখানে দাঁড়াতে হবে, এখানে স্ট্যান্ড আপ করার পর তোমাদের উপরে খুবই হাই ভোল্টেজের একটি ঠাডা পড়বে। ওই ঠাডা পড়ার পর যদি তোমরা জীবিত থাকো তাহলে পাস, আর যদি মারা যাও তাহলে তোমরা এখানেই ফেল হয়ে যাবে। আসলে এই কথা শুনে সকল স্টুডেন্টরা ভয় পেয়ে যায়, কিন্তু সে বলে আরে বাইরে তো মজা করছিলাম আমি, এখানে পুরো লো ভোল্টেজের কারেন্ট ব্যবহার করা হয়েছে যাতে তোমাদের কিছু হবে না, আর যদিও যদি তোমাদের এখানে কিছু হয়ে যায় এখানে আমাদের অ্যাম্বুলেন্স তো আছেই তোমাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তারপর এখানে টেস্ট শুরু হয়ে যায়। কয়েকজন স্টুডেন্ট এখানে পাস হচ্ছিল, কয়েকজন স্টুডেন্ট এখানে ফেল হচ্ছিল। এই সকল কিছু দেখে সুরনং খুবই চিন্তিত হয় ওয়েন্ডিংয়ের জন্য। তারপরও আমাদেরকে অন্য সিনে দেখানো হয় এখানে তুলসান, আমাদের গো এবং ওয়েন্ডিং তাদের ওই খাবারটি বানাচ্ছিল, যেই খাবারটির মাধ্যমে গুয়োর মধ্যে এখানে এক্সট্রা এনার্জি চলে আসবে। আর এখানে গুয়ো আমাদের যে ওয়াংলিংয়ের ছিল তার সঙ্গে সিজন 1-এ তার সঙ্গে যা যা হয়েছিল তার সম্পর্কে গল্প বলে। এখানে গুয়োর কথা ওয়াংলিংয়ের মাথার মধ্যে কিছুই ঢুকছিল না, সে শুধু তার কথা মতো এখানে হ্যাঁ হ্যাঁ হ হ এগুলো বলছিল। তার পরবর্তীতে এখানে ওয়াংলিং গুয়োকে আরও একটি প্ল্যান দেয় যাতে তার খাবারটি এখানে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু তখনই তারা সেখানে একটু লক্ষ্য করেছে তাদের যে ম্যাম রয়েছে বা মিস রয়েছে যে খুবই রাগান্বিত স্বভাবের, সে সেখানে তেড়ে আসছে এবং এটা তারা বুঝতে পারে, তারা সেখানে বুঝতে পারে না যে কী করবে, খুবই চিন্তিত হয়ে যায় বিশেষ করে গুয়ো। কিন্তু ওয়াংলিং সেখানে খুবই শান্ত অবস্থায় ছিল এবং এক পর্যায়ে তাদের ওই ম্যামটি তাদের এখানে প্রবেশ করে ফেলে। এক পর্যায়ে তাদের দেখে কিছু রিয়েক্ট করে না এবং সে সেখান থেকে চলে যায়, কিন্তু তারপরই সে সেখানে পুরো পাগলের মতো বের হয়ে আসে। সে বলে বাইরে টেস্ট চলতেছে আর তোমরা এখানে কি করতেছো, তোমরা এখানে কি টেস্ট না দেওয়ার জন্য এখানে এসেছো কি না? কিন্তু তারা বলে আমরা ভুল করে সুইমিং পুলের মধ্যে পড়ে গিয়েছি, যার কারণে আমাদের কাপড়ের পুরো 12টা বেজে গিয়েছে। তাহলে ম্যাম বলে আচ্ছা যাই করো তাড়াতাড়ি এখান থেকে এসে পড়ো, কিন্তু তোমরা কি করছো আমি এটা এত আগে দেখবই। এখানে ম্যাম যখন চলে আসবে তখনই এখানে তুলসা দেখে তাকে ব্যস্ত রাখার চেষ্টা করে, আর এইদিকে তারা সেখানে পাত্রের মধ্যে যে মিল রেখেছিল সেটাকে লুকানোর চেষ্টা করে, কিন্তু এখানে শত চেষ্টা করে লাভ হয় না। এখানে ম্যাম চলে আসে এবং সেটা দেখতে পায় যে পাত্রের মধ্যে তার গুড় মোজা রাখা রয়েছে। এটা দেখে ম্যাম তো পুরো এখানে অবাক হয়ে যায় এবং এখান থেকে চলে যায় এবং বলে তারা এখানে ফালতু ফালতু কাম করতেছে আর কি। আর তারপরে ওইদিকে মিলটি প্রস্তুত হয়ে যায় এবং গো সেটাকে খেয়েও ফেলে। এখানে এত পরিমাণ এনার্জি ছিল যার ফলে গো সেখানে ফুলতে শুরু করে এবং নিজেকে থামাতেও পারছিল না। ওয়েং এক পর্যায়ে এসে তাকে এখানে সাহায্য করে এবং সে এখানে যার ফলে অজ্ঞান হয়ে যায়। 2 ঘন্টা পর সিন দেখানো হয় সে সেখানে টেস্টের ওখানে ছিল। সে খুবই খুশি ছিল কারণ সে বলে আমি তো খাবার খেয়েছি, আমাকে আর কে আটকাবে, টেস্ট আমি কনফার্ম পাস। কিন্তু তখনই সে লক্ষ্য করে যে ইতিমধ্যে 3 ঘন্টা হয়ে গিয়েছে, যেখানে ওই খাবারের প্রভাব 1 ঘন্টা থাকে। কিন্তু তার পরবর্তীতেও সে সেখানে টেস্টে খুবই সহজে পাস হয়ে যায়। আসলে ওয়াংডিং যখন তাকে টাচ করেছিল যার ফলে তার এখানে এনার্জিটা খুবই বেশি পরিমাণে বেড়ে যায়, যার ফলে সে খুবই সহজে পাস করে ফেলে। এখন আমাদের ওয়েল্ডিংয়ের পালা আসে, এখন তার টেস্ট দেওয়ার পালা। সে প্রথম দিকে এখানে রাজি না হলেও কিন্তু তাকে জোরাজুরিতে টেস্ট দিতে হয়। এখানে সে টেস্ট দেওয়ার জন্য সার্কেলের মধ্যে দাঁড়িয়ে যায়। এখানে সে তার মিনিমাম কম যত কম শক্তি রয়েছে এটা ইউজ করার চেষ্টা করে, কিন্তু তার ফলেও এখানে যেই পরিমাণ শক্তির উৎপন্ন হয় এতে এখানে চারিদিকে ধামাকা হতে শুরু করে। আশেপাশে সকল শহরে ইলেকট্রিসিটি এখানে চলে যায়। এখানে সকলে মিলে এই যে কনফার্মটার এটা এই টেস্টটা কনফার্ম করার জন্য তাকে হেল্প করে, কিন্তু এখানে খুবই বেশি পরিমাণে এনার্জি ক্রিয়েট হয় যার ফলে তার কেউ এটাকে আটকাতে পারে না। এক পর্যায়ে এখানে ওয়েল্ডিং সুনরংয়ের কাছে তার তলোয়ারটি দিয়ে দেয়। সে এটার মাধ্যমে সেই যে ওয়েটটি রয়েছে এই যে মেশিনের সঙ্গে ওয়েল লাগানো রয়েছে সেটা পুরো কেটে ফেলে, যার ফলে আকাশের মেঘ পুরো 2 ভাগে বিভক্ত হয়ে যায় এবং এখানে সবকিছু আগের মতো হয়ে যায়। কিন্তু তারা কেউ বুঝতে পারে না এটার ফলে তাদের পৃথিবীতে একটি বড় ক্র্যাকের সৃষ্টি হয়েছে, যার ফলে ডেমন্ডের ওয়ার্ল্ডের সঙ্গে তাদের ওয়ার্ল্ডের কানেক্ট হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে আমরা এখন থেকে এই সিরিজের ডেমনদেরকেও দেখতে পারবো। আর এখানে আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে আমরা এখানে ডেমন ওয়ার্ল্ডের সিন দেখতে পাই। যেমনটা আমরা জানি যে ডেমন ওয়ার্ল্ডে একটি ক্র্যাকের সৃষ্টি হয় যার ফলে হিউম্যান ওয়ার্ল্ডের সঙ্গে এর একটি কানেকশন সৃষ্টি হয়ে গিয়েছে।
এখানে যে ডেমন কিং ছিল তারও এখানে হুঁশ ফিরে আসে এবং সেও এখানে সকল কিছু অ্যানালাইজ করে। তখন তার মনে পড়ে যে সে কাউন্সিলরের মাধ্যমে 3 বছর আগে একটি ডেমনকে হিউম্যান ওয়ার্ল্ডে পাঠিয়েছিল যাতে সে হিউম্যান ওয়ার্ল্ডটিকে দখল করতে পারে, কিন্তু সেই মনস্টারের তো কোনো খোঁজ খবরই নেই। এটা সে যখন তার কাউন্সিলরকে বলে, কাউন্সিলর তখন আনসার দেয় যে জি মাস্টার, আপনার চিন্তা করার কোনো দরকার নেই, সে আমরা যে জায়ান্ট ফ্রগটিকে পাঠিয়েছিলাম না, সে অনেক শক্তিশালী, সে আমি নিশ্চিত যে হিউম্যান ওয়ার্ল্ডে এখানে নিজের আয়ত্ত স্থাপন করেছে। এইদিকে ফাইনালি ওই মনস্টারটিকে আমরা দেখতে পাই যাকে হিউম্যান ওয়ার্ল্ডে কন্ট্রোল করার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু ভাই ও এখানে এসব কি করতেছে, ওর কি কোনো এগুলো হুঁশ আছে? এদিকে তাকে সবাই পেট মনে করে, মানে আমাদের তুলসানকে সকলে পেট মনে করে, এদিকে তাকে এখানে আদর করছিল। আর অন্যদিকে ডেমন কিং পুরো রাগান্বিত হয়ে যায় এবং সে বলে 3 বছর হয়ে গেল আর এত ভালো একটা ডেমনকে পাঠিয়েছে আর সে আমার সঙ্গে কোনো কন্ট্যাক্টই করছে না। তারপর সে এখানে অনেক পরিমাণ রাগান্বিত হয়ে কাউন্সিলরকে পাঠায়, যাও তুমি গিয়ে এখানে সকল কিছু দেখে আসো। এছাড়া আমাদের ওয়ার্ল্ডের সকল স্পিরিচুয়াল ফোর্সও সেখানে চলে যাচ্ছে, মানে হিউম্যান ওয়ার্ল্ডে তাদের ওয়ার্ল্ডের স্পিরিচুয়াল ফোর্স চলে যাচ্ছে। এইদিকে তুলসানও বুঝতে পারে যে তার যে মালিক যে কাউন্সিল সে এটাকে আসার জন্য এখানে মেসেজ পাঠিয়েছে। এজন্য তুলসান খুবই ভয় পেয়ে যায় এবং সে ওয়েনলিং এর এখানে বাসায় চলে যায়। ওয়েনলিং যখন তাকে প্রশ্ন করে, আরে ভাই তুমি এখানে কেন আসলে হঠাৎ করে আবার? এখানে তুলসান বলে, কিছু না, জাস্ট তোমার কথা মনে পড়ছিল তাই আমি এখানে চলে আসলাম। মানে সে এখানে ডেমন ওয়ার্ল্ডের ব্যাপারে তাকে আর কিছুই জানে না। এদিকে তাদের যে ম্যাম ছিল মানে মিসেস পাল, সে এখানে ওয়েন্ডিং এর বাসায় আসার জন্য মনস্থির করে, কেননা এর আগের যে টেস্ট নেওয়া হয়েছে মানে যেটা আপনারা এপিসোড 1-এ দেখেছেন, সেখানে সে তো ভালো করে পারফরমেন্স কি করে করতে পারলো, সে কি কোনো চিটিং করে ম্যাচটা জিতেছে কি না এটা তদারকি করতেই সে এখানে তাদের বাসায় যেতে ইচ্ছুক। এই কারণে সে এখানে বেশি কথা চিন্তা না করে ডাইরেক্টলি রওনা হয়ে যায়। ওইদিকে আমরা দেখতে পাই ডেমন ওয়ার্ল্ড থেকে যে কাউন্সিল ছিল সেও চলে এসেছে হিউম্যান ওয়ার্ল্ডে। সে এখানে আসার পর তুলসানকে খোঁজার জন্য যায় এবং এই কথা এখানে যে তুলসান ছিল সেও বুঝতে পারে যে কাউন্সিল এখানে চলে এসেছে তাকে খোঁজার জন্য, এবং তুলসান তো এখানে আরও ভাই মারাত্মক ভয় পেয়ে যায়। ওইদিকে ওয়েনলিং এর যে সোয়ার্ডের সোল ছিল সে তাকে প্রশ্ন করে, তোমার এখানে মালিক কে? তখন তুলসান তাকে এক্সপ্লেন করে, আমার মালিককে তুমি এখনো জানো না? আচ্ছা তোমাকে আমি এক্সপ্লেন করি, আমাকে কঠোর কয়েক বছর হার্ড ট্রেনিং দেওয়া হয়েছে যাতে আমি ভালো ডেমন কিং হতে পারি, যেই 3 বছর আমার জন্য খুবই কষ্ট করছিল। এবং এইদিকে সে আর কিছু বলে না এবং এখানে তার কথাটা এখানে কাট করে দেয়। এইদিকে ওয়েন্ডিংও বুঝতে পারে যে এখানে তুলসান তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে এবং সে এটা টেরও পেয়ে যায়। আর অন্যদিকে কেউ তুলসানের উপর বেশি আর পাত্তা দেয় না। আর এইদিকে তারা যখন ডিনারের এখানে টাইম আসে তখনই তাদের বাবা বলে যে এখানে ওয়েংলিং এর পিছনে যে সিলটা রয়েছে এটা আবার লাগাতে হবে, এজন্য সে তুলসানকে বলে তার সাহায্য করার জন্য, কারণ আমরা তো জানি তুলসানকে যদি এখানে সাদা মেয়েটা দেখানো হোক সে কিন্তু অনেক পাওয়ারফুল। তারপর এখানে ফাইনালি ওই টাইমটা চলে আসে এবং তার বাবা এখানে তুলসানকে এক্সপ্লেন করে যে আমি তোমাকে বলার সঙ্গে সঙ্গে তার সিলটা লাগিয়ে দিবে, ঠিক আছে, আর একটু ভুল করার চেষ্টা করো না। তারপর তুলসান সিলটা লাগিয়ে দেয়, কিন্তু ওয়েনলিং এখানে ঠিক মতো কথা বলতে পারে না। আমরা দেখতে পাই যে এখানে সিলটা উল্টো করে লাগানো হয়েছে রে ভাই, এবং এখানে ফাইনালি নেগেটিভ এনার্জি সৃষ্টি হতে শুরু করে এবং তার বাবা তো চিন্তা করে আজকে আমাদের এখানে সর্বশেষ দিন ভাই। তখনই তুলসান সকল এনার্জিগুলো শোষণ করে নেয়, যার ফলে পৃথিবী আবারও বেঁচে যায়। তখনই আমরা সকলে লক্ষ্য করি যে আমাদের কাউন্সিলর এখানে তুলসানের ঘর খুঁজে পেয়ে গিয়েছে। সে এখানে খুবই দুশ্চিন্ত ছিল, কারণ তুলসানের এখানে শরীরের কাছ থেকে সে এতটাও বেশি এনার্জি ফিল করতে পারছিল না। তারপর কাউন্সিলর যখন সেখান থেকে ফিরে চলে যায়, আমরা লক্ষ্য করি যে আশেপাশের সকল লতা পাতা থেকে শুরু করে গাছগাছালি সকল কিছুরই এখানে যেই এনার্জি সেটা সে শোষণ করতে থাকে। এইদিকে আমাদের ওই ওয়াংরিং এর বাড়িতে তার মিস চলে আসে এবং সে আসার পর আমাদের ওয়াংরিং খুবই ভালোভাবে তাকে এখানে ওয়েলকাম জানায়। ওয়াং এর এত ভালো আচার আচরণ দেখে তার বাবা মা তো এখানে কাঁদতে শুরু করে, কারণ ওয়াং তো এর আগে এরকম ছিল না। তারপর তারা এখানে তার ওয়েলকাম জানায় এবং আমরা দেখতে পাই যে এখানে ওয়াং এর যে ম্যাম ছিল সে ওয়াং এর নামে এখানে দুর্নাম করছিল, কিন্তু সে যে যে ব্যাপারে তার নামে দুর্নাম করছিল ওয়াং তখনই সেই কাজটা ভালোভাবে করে এখানে প্রদর্শন করিয়ে দিত। এটা দেখে ওয়াং এর বাবা মা বুঝতে পারে যে সিলটা উল্টো করে এখানে লাগানোর কারণে ওয়াং এর এই অবস্থা। এ কারণে তারা এখন এখানে চিন্তা করে যে তার এখানে যে ম্যাম এসেছে তাকে অন্য একটি জায়গায় নিয়ে যাবে এবং ওয়াং এর বাবা ওয়াংকে আবারও ঠিক করার চেষ্টা করবে, তা না হলে কখন কি হবে এটা বলা যায় না। এজন্য ওয়াং এর মা
মিসেস পালকে বলে যে চলুন আমরা গিয়ে আমার এখানে বাড়িটা ঘুরে আসি। অর্থাৎ সে এজন্যই বলেছে যাতে ওয়াংয়ের বাবা কিছুটা সময় পেয়ে যায় সিলটা খোলার জন্য। এবং সেখানে মিস পাল এখানে রাজিও হয়ে যায় এবং ওয়েনের মা যখন এখানে তাকে নিয়ে চলে যাবে এবং যাওয়ার আগে এখানে তাদেরকে একটু সিগন্যাল দিয়ে দেয় যাতে আসার আগে আগে সকল কিছু ঠিক করে ফেলা হয়, কারণ বেশিক্ষণ সে আটকে রাখতে পারবে না। তারপর ওয়াংয়ের বাবা সেই সিলটা এখানে পাল্টিয়ে দেয়, কিন্তু আবারও আমরা দেখতে পাই যে সিল পাল্টানোর পর আবার কিছু প্রবলেম হয়েছে। এখানে ওয়াংয়ের বাবা লক্ষ্য করে যে আশেপাশে যেই সকল জিনিসপত্র ছিল সেই সকল কিছু উঠতে শুরু করেছে, যার ফলে ওয়াংয়ের বাবা ওয়াংকে বকতে শুরু করে, বলে তুমি আবার এইসব কি শুরু করলে। ওইদিকে ওয়াংয়ের মা তার যে ম্যাম ছিল তাকে নিয়ে যখন নিচে চলে আসবে তখনই এই সকল কিছু লক্ষ্য করে আবারও উপরে চলে যায় এবং তাদেরকে একটু ইঙ্গিত দেয় তাড়াতাড়ি সকল কিছু ঠিক করার জন্য। এদিকে ওয়াংয়ের বাবা ওয়াংকে বলে এখন যা করার তোমাকে করতে হবে, তা না হলে আজকে এখানেই সকল কিছু ফাঁস হয়ে যাবে। তারপর এখানে ওয়াং বলে তাহলে এখন আমি কি করব। তারপর ওয়াংয়ের বাবা করেন বলে যে আমি কিছু জানি না, সকল কিছু তুমি করেছো, তাড়াতাড়ি সলভ করো এখানে, তা না হলে আজকে তোমার এখানে খবর আছে। তারপর এখানে ওয়াং এখানে তুলসানের দিকে তাকায় এবং তুলসান এখানে প্রায় ইতিমধ্যে ভয় পেয়ে যায় এবং এখানে ওয়াং এখানে তুলসানকে নিয়ে একটি মেশিন গানের মতো ব্যবহার করে। অর্থাৎ এখানে ওয়াং বুদ্ধি খাটিয়ে তার স্পিরিচুয়াল ফোর্সটিকে তুলসানের মাধ্যমে কন্ট্রোল করে সবকিছু আবারও আগের মতো করতে শুরু করে। তার এই বুদ্ধিটা দেখে তার বাবা এখানে খুবই খুশি হয় যে যাক ভাই এতক্ষণে অবশ্যই একটা কাজ ঠিক মতো করতে পেরেছে। অন্যদিকে ওয়েং এর মা মিসেস পালকে ওয়েং এর ছোটবেলার পিকগুলো দেখে ইমোশনাল করার চেষ্টা করে এবং সে এতে সাকসেসফুলও হয়ে যায়। আর আমরা ওইদিকে দেখতে পাই যে ওয়েং এখন সকল কিছু ঠিক তো করে ফেলেছে, কিন্তু তার স্পিরিচুয়াল ফোর্স ইউজ করার কারণে তার পিছনে যে সিলটা ছিল সেটা ভাঙতে শুরু করেছে। এখানে তার বাবা প্রথমে তুলসানকে বলে এনার্জিগুলোকে কনজিউম করার জন্য, কিন্তু আমরা দেখতে পাই তুলসান তো ভাই অন্যরকমই রয়েছে। এখানে তুলসানও বুঝতে পেরে যায় যে কাউন্সিলর তাদেরই ঘরের বাইরে এসে দাঁড়িয়ে গিয়েছে। এটা যখন তুলসান জানতে পারে তার তো আর কোনো হুঁশই থাকে না এবং সে এখানে ভয়ে কাঁপতে শুরু করে। এদিকে দেখে তার যে বাবা ছিল সে বলে এখন তো আমাকে কিছু করতে হবে, তা না হলে তো এখন আবারও পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবং সে সিলটাকে সেখান থেকে যখন সরিয়ে নেয় তখন ওয়াং এর ভিতরে যেই সকল স্পিরিচুয়াল ফোর্সগুলো ছিল সেই সকল কিছু এখানে একসঙ্গে বেরিয়ে যায়। আর ঠিক ওই মুহূর্তেই কাউন্সিলর যে ছিল সে তাদের দরজার সামনে চলে আসে, যার ফলে সকল যে এনার্জি ছিল তার উপর দিয়ে এখানে বেরিয়ে যায় এবং সে পুরো এনার্জির এখানে একটি সোর্স নিজের উপর নিয়ে নেয়। এতে তারই এখানে খেল খতম হয়ে যায়। এতে আমরা বুঝতে পারি যে আমাদের যে নায়ক রয়েছে মানে আমাদের ওয়াং রিং সে এখানে কতটা বেশি শক্তিশালী। তারপর এখানে বিলিয়নের খেল তো খতম হয়ে গিয়েছে আর আমরা দেখতে পাই যে মিসেস পাল তাদের সকলকে গুড বাই জানিয়ে সেখান থেকে চলে যায়। অবশেষে তুলসানও এখানে অজ্ঞান থেকে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং সেও এখানে কাউন্সিলরকে না দেখতে পেয়ে এবং যখন দেখতে পায় যে সকল কিছু আগের মতো হয়ে গিয়েছে তখন সে খুবই খুশি হয়। আর এখানে আমাদের আজকের এই অসাধারণ এপিসোড নাম্বার 2 শেষ হয়ে যায়। আমরা তৃতীয় পর্বের দিকে অগ্রসর হই, তাহলে চলুন। এপিসোডের শুরুতে আমাদেরকে নতুন দুইটা ক্যারেক্টারের সঙ্গে পরিচিত করানো হয় যারা একটি স্পিরিচুয়াল প্লেনে করে অন্য একটি জায়গায় যাচ্ছিল। এখানে যে মেয়েটি ছিল তার নাম ছিল ইও এবং ছেলেটার নাম ছিল এডলার এবং তারা একটি মিশনে সেখানে চলে এসেছে আর কি। আর পরবর্তীতে এখানে সকল প্যাসেঞ্জারের লুক তাদের দিকে ছিল, কারণ এখানে ইও নামের মেয়েটা দেখতে খুবই সুন্দর ছিল আর এডলার তাকে বলছিল যে তুমি এই দিকের দিকে এত বেশি খেয়াল না করে আমাদের মিশনের দিকে খেয়াল দাও, তাছাড়া সকলে আমাদের মিশন সম্পর্কে এখানে জেনে যেতে পারে, এতে আমাদের মিশনেরই ক্ষতি হবে। আর পরবর্তীতে তারা কি মিশন এসেছে সেটাও আমরা জানতে পারবো আর কি আস্তে আস্তে করে। কিন্তু তখনই প্লেনে আওয়াজ আসে যে তাড়াতাড়ি আপনারা সকলে সিট বেল্ট বেঁধে নিন, কারণ আমাদের প্লেনে কোনো একটি ইমার্জেন্সি হয়েছে। এই খবরটি যখন সকলের কাছে পৌঁছে দেওয়া হয় সকলে সিট বেল্ট বেঁধে নেয়, কিন্তু আমাদের ইও নামের ওই মেয়েটি এখানে ডাইরেক্ট দাঁড়িয়ে থাকে, যার কারণে সে যখন ওই ইওকে বলে ইও ডাইরেক্টলি তাকে স্লিপিংয়ে পাঠিয়ে দেয়। কিন্তু তখনই তাদের প্লেনে দুর্ভাগ্যবশত একটি বড় ধামাকা হয়, যার ফলে তাদের প্লেনটি সেখানেই ক্র্যাশ হয়ে যায়। আর ইও নামের ওই মেয়েটা যে দাঁড়িয়ে ছিল সে দাঁড়িয়ে থাকার কারণে প্লেন থেকে বেরিয়ে যায় এবং টেলিপোর্টালের মাধ্যমে অন্য একটি দুনিয়ায় চলে যায়। এডলার তাকে বাঁচানোর চেষ্টা করে, লাভ হয় না। 10 বছর পরে সিন দেখানো হয় যেখানে ওয়েংলিং এবং তার বন্ধুরা সেই 10 বছর আগে প্লেন ক্র্যাশের নিয়ে কথা বলছিল, যেখানে এই দুইজনের ফটো দেখানো হয় যারা খুবই বড় মাপের কন্ট্যাক্ট কিলার। তারপর তাদের ক্লাসরুমে মিসেস পাল চলে আসে এবং সে আসার পর অ্যানাউন্সমেন্ট করে যে গতকালে যে স্পিরিচুয়াল এক্সাম ছিল সেখানে লিন নামের একজন মেয়ে খুবই ভালো পারফরমেন্স করেছে, যার কারণে আমরা তাকে ক্লাস ইলাইটে শিফট করতে যাচ্ছি। আর এইদিকে এই মেয়েটাকে দেখে
ওয়েংলিং এর সঙ্গে যে একটি স্পিরিচুয়াল ছিল সে বলে যে মেয়েটিকে এর আগে কোথাও আমি দেখেছি, এটা মনে হচ্ছে। ওয়েংলিং এরও তার এখানে চেনা চেনা লাগে এবং সে যখন তার দিকে তাকিয়েছিল তখন সুনরং বুঝতে পারে যে হয়তো ওয়েংলিং তার দিকে তাকিয়ে রয়েছে, এ কারণে সে এখানে একটু লজ্জা পায়। অন্য সাইডে আমরা টিচার ওয়েংকে দেখতে পাই যে কিনা শ্যাডো অর্গানাইজেশনের কিছু মেম্বারকে ধরার জন্য একটি মিশন এসেছিল। তাকে জুও বলছিল যে সাবধানে থেকো, তারা কিন্তু বড্ডই মারাত্মক। তখন টিচার ওয়েং বলে যে আচ্ছা আমি বুঝেছি, আর তুমি আমাকে এতটাও দুর্বল ভেবো না। আর এখানে সে যখন সামনের দিকে অগ্রসর হয় ওই শ্যাডো অর্গানাইজেশনের মেম্বারকে দেখে আমরা এরকমটা বুঝতে পারি যে টিচার ওয়েং তাকে অনেকদিন ধরে চেনে এবং সে বলে তুমি এতদিন কোথায় ছিলে, কিন্তু আসলে সেটা একটি ট্র্যাপ ছিল এবং সেটা একটি পুতুল ছিল এবং টাইমার সেট করা ছিল। তখনই সেটা ব্লাস্ট হয়ে যায় এবং সেখানে কি হয় আমাদেরকে দেখানো হয় না। এবং শ্যাডো অর্গানাইজেশনের মেম্বার যে যে কিনা 10 বছর আগে ওই ট্রেনে হারিয়ে গিয়েছিল তাকে আমরা দেখতে পাই, সেই এই ব্লাস্টটা করিয়েছে। এদিকে ওয়েংলিং, চেউচং এবং আমাদের যে গুও তার সিন দেখতে পাই এবং তারা সেখানে নামের ওই মেয়েটাকে দেখে যে কিনা একটি রুমে যাচ্ছিল। তারা তখনই তাকে ফলো করতে করতে সেই রুমে চলে যায়, কিন্তু সেখানে তারা তাকে খুঁজে পায় না। তারা ভালোভাবে চারিদিক দেখার চেষ্টা করে, কিন্তু তখনই তারা ফিল করে যে হয়তো কেউ এই রুমের দিকে আসছে এবং তখনই তারা একটি চেয়ারের তলে গিয়ে লুকিয়ে পড়ে। আসলে লিন নামের যে মেয়েটা ছিল সে এই রুমে এসেছে এবং তার পরবর্তীতে তারাও এখানে টেবিলের নিচ থেকে বেরিয়ে আসে। এদেরকে দেখে লিন খুবই রাগান্বিত ছিল, কারণ এরা মেয়েদের রুমে চলে এসেছে। তখনই সে কিছু একটা জিনিস তাদের দিকে ছুঁড়ে মারে এবং যার ফলে সেটা সেখান থেকে গিয়ে সেখানে যে একটি মূর্তি ছিল সেটার উপরে গিয়ে পড়ে, যার ফলে এখানে সিক্রেট একটি দরজা ওপেন হয়ে যায় এবং তারা 3 জন মাটির নিচে ঢুকে যায় এবং ওয়েংলিংও সকল কিছু লক্ষ্য করে এবং সেও তাদের সঙ্গে সঙ্গে সেখানে লাফ দিয়ে দেয়। এদিকে ইওর সিন দেখতে পাই যে কিনা লেডি বসের কাছে চলে এসেছিল এবং এখানে আমরা এটাও জানতে পারি লেডি বস এবং এরা দুজন হচ্ছে বোন। এখানে লেডি বস খুবই খুশি হয়, সে বলে বোন তাহলে তুমি আমাকে বাঁচাতে চলে আসলে, কিন্তু বলে কেডা তোরে বাঁচাতে চাইছে, এখানে আমি আসছি ডেমনদের পক্ষ থেকে, তাও আবার তোকে এখানে মারার জন্য। কিন্তু আমাদের লেডি বসের এটা বিশ্বাস হয় না, সে বলে এটা মিথ্যা কথা। তখনই সে তার উপরে একটি ছোট মোটো হামলা করে। এদিকে ওয়েং এসে বলে আপনারা কন্টিনিউ করতে পারেন, আমরা এখানে অন্য একটি রুমে চলে যাচ্ছি। এবং ওয়েংকে তার যে সোয়ার্ড ছিল সে জানায় বস আমি একটি সিকিউর রুম খুঁজে পেয়েছি এবং ওয়েং তখন তাদের সকলকে সেই সিকিউর রুমে টেলিপোর্ট করে দেয়। সেই রুমে গিয়ে তারা জানতে পারে যে এটা সেই কন্ট্যাক্ট কিলারদের আড্ডা, যাদের সম্পর্কে গুও ক্লাসে তাদেরকে প্রেজেন্টেশন করছিল। এদিকে আমাদেরকে পাস্টের সিন দেখানো হয়, যেখানে সে একদিন হঠাৎ করে শ্যাডো অর্গানাইজেশনের মেম্বার এডলারের দেখা পায় এবং তার সঙ্গে তার ফ্রেন্ডশিপ খুবই গভীর হয়ে যায় এবং পরবর্তীতে তারা রিলেশনও জুড়েই পড়ে। কিন্তু তারা যখন খুশিতে খুশিতে দিন কাটাচ্ছিল তখনই হঠাৎ করে তারা যখন একটি স্পিরিচুয়াল ট্রেনে ভ্রমণ করছিল সেখানে আমাদের টেলিপোর্টালের মাধ্যমে ডেমন ওয়ার্ল্ডে চলে গিয়েছিল এবং সেখানে যাওয়ার পর তাকে প্রায় 10 বছর কাটাতে হয়েছে। সে সেখানে হিউম্যান ওয়ার্ল্ডের ডকুমেন্টকে ডেমন ওয়ার্ল্ডের ডকুমেন্টে ট্রান্সফারের কাজ করত। তখনই তার কাছে শ্যাডো অর্গানাইজেশনের একটি লেটার আসে, যেটার মাধ্যমে সে জানতে পারে ওই প্লেন ক্র্যাশের পিছনে লেডি বসের হাত রয়েছে। এ কারণে সে লেডি বসকে মারতে এখানে চলে এসেছিল। তাহলে এখন আপনারা হয়তো ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এবং এই ব্যাপারটা যখন লেডি বস জানতে পারে সে বলে আমি কোনো প্লেন ক্র্যাশ করিনি এবং সে তার উপর হামলা করে দিলে তখনই আমাদের টিচার ওয়েং সেখানে চলে আসে এবং বলে তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। এবং এখান থেকে সিন শিফট হয়ে ওয়েংলিং এর কাছে নিয়ে যাওয়া হয়, সেখানে তারাও সকল ঘটনা জানতে পারে যে কিনা ডেমন ওয়ার্ল্ডে গত 10 বছর ধরে আটকা পড়েছিল। এদিকে ওয়েংলিংও বুঝতে পারে আসল ঘটনাটা কি। আসলে সে যখন তুলসানের সঙ্গে ফাইট করছিল তখনই তুলসানের এনার্জি ব্লাস্টের কারণে সেই প্লেনে ক্র্যাশ হয়ে যায় এবং তখনই আমাদের সেখান থেকে টেলিপোর্ট হয়ে ডেমন ওয়ার্ল্ডে চলে গিয়েছিল। আর সেই যে পড়ন্ত প্লেনটি ছিল সেটাকে আমাদের ওয়েংলিং তার স্পিরিচুয়াল এনার্জির সাহায্যে সেখান থেকে বাঁচিয়ে ফেলেছিল। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে ঘটনাটা কি হয়েছে। এই ঘটনা সকলে যখন জানতে পারে তখন সবাই কাঁদতে থাকে, শুধু ওয়েং বাদ দিয়ে। এবং এখানে
আমরা জানতে পারি যে আমাদের যে টিচার ওয়েং ছিল সেই হচ্ছে আসলে এডলার, এবং এটা যখন জানতে পারে তখন ইও খুবই খুশি হয়ে যায় এবং 10 বছর ধরে সে তার আইডেন্টিটি সহ লুক সকল কিছুই সে চেঞ্জ করে রেখেছে যাতে কেউই তাকে চিনতে না পারে। এদিকে লেডি বস বলছিল, তোমাদের নাটকগুলো এখন কি বন্ধ করবে তোমরা? আমি এখানে বহুত পাগল হয়ে যাইতেছি তোমাদের এই সকল কর্মকাণ্ড দেখা। কিন্তু তার কর্মকাণ্ডে তো কেউ এখানে নজরই দিচ্ছিল না এবং তারা দুজন সেখান থেকে চলে যায়। আর এখানেই আমাদের তৃতীয় পর্বটি শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে আমাদের টিচার ওয়েং সকলকে জানায় যে আমাদের সকলের হাতে যে সোয়ার্ড রয়েছে সেই সোয়ার্ডে কিন্তু এই আত্মা রয়েছে। আবার সেই আত্মা পাবেন না যেগুলো গোস্ট টাইপ হয়, এখানে সোয়ার্ডের একটি আত্মা রয়েছে এটা বোঝানো হয়েছে। সেই আত্মাদেরকে আমাদেরকে মেনটেনেন্স করতে হয়, তা না হলে আমাদের সোয়ার্ড দুর্বল হতে থাকে। আর আমরা এর সঙ্গে এটাও জানতে পারি যে যে ইও নামের ওই মেয়েটা ছিল সে আমাদের টিচার ওয়েং এর সঙ্গে মিলে সেই স্কুলে কাজ করতে শুরু করেছে। এর মানে সেও ভালো হয়ে গিয়েছে, হয়তো বা ভালো হয়ে গিয়েছে। এইদিকে আমাদের ওয়েংলিং এর সোয়ার্ড তাকে বলছিল, বস আপনি তো আমার জন্মের পর থেকে একবারও মেনটেনেন্স করাননি, তাহলে কি আপনি আমার মেনটেনেন্স করাবেন না? আর এইদিকে আমরা দেখতে পাই ওয়েংলিং এবং তার সকল বন্ধুরা মিলে অন্য একটি জায়গায় যাচ্ছিল। তখনই গুয়ো এবং চেউচং সম্ভবত নাম তার, চেউচং বলে যে আমরা অনলাইন থেকে একটি প্রসেস এনেছি যার মাধ্যমে আমরা আমাদের সোয়ার্ডকে মেনটেনেন্স করতে পারবো। তখন সুনরং বলে যে সোয়ার্ড বিভিন্ন প্রকারের হয়ে থাকে এবং যেগুলোর মধ্যে শক্তিশালী সোয়ার্ডগুলোকে ভালো মতে মেনটেনেন্স করতে হয়। আমার মনে হয় না তোমার এইসব অনলাইনের চক্করে পড়া উচিত। ওই অনলাইনের চক্করে না পড়ে আমার কাছে কিছু ভিআইপি কার্ড রয়েছে যেখানে সোয়ার্ডকে ভালোভাবে মেনটেনেন্স করা হয়। চলো আমরা সকলে মিলে সেখান থেকে সোয়ার্ডগুলোকে মেনটেনেন্স করে নিয়ে আসি। কেননা ওয়েং তুমিও আমাদের সঙ্গে চলো। এবং এখানে আমাদের ওয়েং রিংও রাজি হয়ে যায় এবং অবশেষে তারা সকলে মিলে সেই সোয়ার্ড মেনটেনেন্স যেখানে করা হয় সেখানে চলে আসে। সেখানে আসার পর তো আমাদের গুয়ো এবং চেউচং আমার নামটা বারবার খালি ভুল হইতেছে ওর নামটা, সকল প্রকার সোয়ার্ড দেখে খুবই অবাক ছিল। এবং তারা যখন সামনে যায় তখনই তারা যে একটি স্টুডেন্ট রয়েছে যার নাম ছিল লিন তাকে দেখতে পায়। সে সেখানে সোয়ার্ড মেনটেনেন্সের কাজ করছিল। এই কাজে সে খুবই পারদর্শী ছিল, মানে সে খুবই নিখুঁতভাবে এই সোয়ার্ড মেনটেনেন্সের কাজটি করতে পারে। এ কারণে সকলে তার অনেক প্রশংসা করে। লিন নামের সেই মেয়েটা সুনরংকে জানায় যে সে ছোটবেলায় থেকেই একটি স্পিরিটের সঙ্গে থাকতো যাকে সে নিজের বোনের মতো মনে করত। কিন্তু হঠাৎ একদিন সে তাকে একটি সোয়ার্ড মেনটেনের কথা বলে পাশেরই একটি সিটিতে চলে যায় এবং সেখান থেকে সে আর কখনই ফিরে আসে না। তখন থেকে লিন এই সোয়ার্ড মেনটেনের কাজ করে, হয়তোবা এর মাধ্যমে সে তার বোনের সঙ্গে আবারও দেখা করতে পারবে। তার সঙ্গে আমরা এটাও জানতে পারি তার কিসের জন্য সোয়ার্ড নেই। আসলে একটি সোয়ার্ড কিনতে যে পরিমাণ টাকার প্রয়োজন আমাদের লিনের কাছে এই পরিমাণ টাকা নেই। এ কারণে এখানে চেউচং কাঁদতে শুরু করে। সে ভেবেছিল যে সম্ভবত তার বোনের সেই যে স্পিরিটটা হারিয়ে ফেলেছে তার কারণে তার কাছে কোনো সোয়ার্ড নেই। কিন্তু এখানে তো ব্যাপারটা অন্যরকম ছিল, কারণ তার কাছে কোনো প্রকার টাকা নেই, এ কারণে সে সোয়ার্ডটি কিনে নেয় আর কি। তখনই ট্যাং নামের একটি ছেলে সেখানে চলে আসে এবং তার সঙ্গে তার বন্ধু বান্ধবরা ছিল। তারা আসলে সোয়ার্ড মেনটেনেন্স করার জন্য এখানে এসেছে এবং তারা অনেকগুলো সোয়ার্ড দিয়ে বলে কালকের দিনের মধ্যে এই সকল কিছু মেনটেনেন্স করে দাও। কিন্তু লিন নামে সেই মেয়েটি বলে এটা তো অসম্ভব, এত কম দিনের মধ্যে আমি এটা কীভাবে করবো, এছাড়া অনেকগুলো সোয়ার্ড তো আছে তোমাদের আগে। কিন্তু তারা বলে যে এটা আমাদেরকে আগেই দিতে হবে, বদলতে আমি তোমাকে অনেক পরিমাণ টাকা দিব। এত পরিমাণ টাকার কথা শুনে লিন এখানে রাজি হয়ে যায়, কারণ তার তো সোয়ার্ড কেনার জন্য টাকার প্রয়োজন ছিল। এইদিকে ওয়েংলিং এবং তার বন্ধুরা ভাবছিল বন্ধুরা একটা কাজ করা যায়, যেহেতু লিনের কাছে কোনো প্রকার সোয়ার্ড নেই তাহলে আমরা সকলে মিলে তাকে সোয়ার্ড গিফট করতে পারি। তার এই প্রস্তাবে সকলে এগ্রি করে। এখানে সুনরং বলে এটা তো খুবই ভালো খবর। এবং পরবর্তীতে রাত্রের বেলা যখন ওয়ার্কশপ বন্ধ করে দেওয়া হয় তখন তারা চারজন মিলে একটি সোয়ার্ড বানানোর কাজ করে। সেখানে আমাদের চেউচং সোয়ার্ড বানানোর মেটালিন নিয়ে এসেছিল। আমাদের ওয়েংলিং সোয়ার্ডের যেই আকার সেটা সকলের সামনে তুলে ধরে, আর আমাদের সুনরং কিভাবে সোয়ার্ড বানাতে হয় সেটা সকলকে ইনস্ট্রাকশন দেয় এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় সোয়ার্ড বানানোর কাজ করানো হয়। কিন্তু সোয়ার্ডে এক প্রকার তো এনার্জি দিতে হবে নাকি, এজন্য তাদের কারোর কাছেই এত পরিমাণ এনার্জি ছিল না যা সোয়ার্ডে দেওয়া যাবে। তখনই ওয়েংলিং কাউন্সিলরের রিং নিয়ে আসে। কাউন্সিলর যে কিনা তুলসানকে খোঁজার জন্য ডেমন ওয়াল থেকে হিউম্যান ওয়ার্ল্ড এসেছিল, তার যে রিংটি ছিল সেটি সোয়ার্ড বানানোর কাজে ব্যবহার করা হয়। আর পরবর্তী দিন লিন যখন সে ওয়ার্কশপে চলে আসে তখনই তারা সকলে লিনকে সারপ্রাইজ দিয়ে দেয়। লিন সেই সোয়ার্ডটি দেখে খুবই খুশি হয়
এবং সে এতটাই খুশি হয় যে সে এখানে খুশির ঠেলায় কাঁদতে থাকে এবং তার এই ইমোশনাল সিন দেখে তারা সকলে চিন্তা করে হয়তো তার এই সোয়ার্ডটি পছন্দ হয় না, এজন্য সে কাঁদছে। কিন্তু আসলে ব্যাপারটা এরকম ছিল না। এখানে লিন তাদের সকলকে জানায় এটা ছিল আমার জীবনের সবচেয়ে সেরা একটি গিফট, কারণ সোয়ার্ডটি দেখতেও খুবই সুন্দর। আর এই কথাটা শুনে সকলেই ওয়েংলিং এর দিকে তাকায়, কারণ সোয়ার্ডটির যে ডিজাইন সেটা মডিফাই করেছে ওয়েংলিং। আর ওয়েংলিং এর যেহেতু মডিফাই করেছে এটা তো পছন্দ হবারই কথা। তখনই সেখানে ট্যাং চলে আসে। আর ট্যাংয়ের সোয়ার্ডটি কিন্তু আমাদের লিন মেইনটেনেন্স করে দিয়েছিল। সে তার সোয়ার্ডের মাধ্যমে বাহাদুরি করতে থাকে যে আমার সোয়ার্ড এখানে সবচাইতে বেশি পাওয়ারফুল। কিন্তু সেখানে যে কোচ ছিল সে বলে তোমার কি মনে নাই যে কম্পিটিশনে আমার সোয়ার্ড কিভাবে তোমার সোয়ার্ডের বত্তা বানিয়ে দিয়েছিল, তুমি তারপরে বাহাদুরি কিভাবে করতে পারতেছো। তখন তার উপরে যে রাগ চলে এসেছে সেটা সে কাটানোর জন্য সে লিনের সঙ্গে সোয়ার্ড ট্রায়াল দিতে যায়। এজন্য সে তার ভিআইপি কার্ডটি বের করে ম্যানেজারকে এটা বলে। কিন্তু আমাদের সুনরঙও তার ভিআইপি কার্ডটা বের করে বলে লিনের সাথে আগে আমি সোয়ার্ড ট্রায়াল দিব। কিন্তু ম্যানেজার হয়তো কোনো কারণে সুনরঙের কথাটাকে নাকচ করে দেয় এবং সে ট্যাংকে তার সঙ্গে সোয়ার্ড ট্রায়াল করার জন্য অনুমতি দিয়ে দেয়। এখানে ট্যাং সুনরংকে বলতে থাকে তুমি যতই চেষ্টা করো ম্যানেজার আমার কথাই শুনবে। তারপর এখানে সোয়ার্ড ট্রায়ালের কম্পিটিশন শুরু হয়। সেখানে আমরা দেখতে পাই যে লিনকে একটি সুরক্ষা কবচ পরানো হয়, যার কারণে সে যেন কোনো প্রকার আঘাত না পায়। সকলে সেটা দেখছিল। আর এখানে ট্যাং তার সোয়ার্ড ব্যবহার করে একটি উটকে কেটে ফেলে, যার মাধ্যমে সে তার সোয়ার্ডের যেই একটি ধারালো সেটাকে টিনের সামনে উপস্থাপন করে এবং পরবর্তীতে সে তার সম্পূর্ণ স্পিরিচুয়াল ফোর্স ব্যবহার করে লিনের উপরে হামলা করে দেয়। কিন্তু আমাদেরকে বুঝতে হবে লিনের কাছে যে সোয়ার্ড ছিল সেটা কোনো সাধারণ সোয়ার্ড ছিল না, সেটা ছিল ডেমন স্পিরিচুয়াল ফোর্সের ভরা একটি সোয়ার্ড। যেহেতু এটার মধ্যে কাউন্সিলরের রিং ছিল তাই সেটা আমাদের যে ট্যাং তার সোয়ার্ডকে হামলা করে দেয়, যার ফলে সে যখন সেখানে আর একটু জন্য মারাই যাবে তখনই ওয়েংলিং এর সোয়ার্ড এসে তার সোয়ার্ডকে দ্বিখণ্ড করে দেয়। আর এটা করার কারণ ছিল কারণ সে যদি সোয়ার্ডটিকে দ্বিখণ্ড না করতো তাহলে হয়তো বা ডেমন স্পিরিচুয়াল ফোর্সের কারণে সে তখনই সেখানে মারা যেতে পারত। আর এখানে সোয়ার্ড ট্রায়ালে আমাদের লিন জিতে যায়। আর আমরা অবশেষে দেখতে পাই যে কাউন্সিলর যে কিনা মারা গিয়েছিল সে নিজেকে রিজেনারেট করে ফেলেছে এবং সে রিজেনারেট করার পর লিনের হাতে তার যে রিং সেটা দেখতে পায় এবং সেই রিংটি নেওয়ার জন্য সে লিনের উপরে হামলা করে দেয়। আর এখানেই আমাদের চতুর্থ এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে কাউন্সিলর লিনকে নিজের বশে নিয়ে ফেলেছে এবং সে তার ব্রেন স্ক্যানের মাধ্যমে জানতে পারে যে আসলে সেই সোয়ার্ড ফরমেশনের কাজটি সুনরং করেছিল। এ কারণে সে সুনরং থেকে প্রতিশোধ নেওয়ার জন্য মনস্থির করে, কারণ সুনরং তার রিংটি ব্যবহার করে সোয়ার্ডটি বানিয়েছিল। অর্থাৎ এখন আমরা লিনের ভিতরে কাউন্সিলরকে দেখতে পাচ্ছি। অন্যদিকে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয়, সে একজন ছেলেকে একটি পোটলার ভিতরে কিছু একটা দিচ্ছিল। এই এনিমেতে মানা হয় যে কেউ যদি তার ক্রাশকে এরকম পোটলার ভিতরে করে কিছু একটা দেয় তাহলে তাদের উইশ পূরণ হয়ে যায়। আমাদের সুনরংও ওয়েংকে এরকমই কিছু একটা দিতে চায়, কিন্তু সেখানে টিচার ওয়েং থাকার কারণে সে এরকম কিছু দিতে পারে না। আর এদিকে আমরা লিনকে দেখতে পাই যে কিনা সুনরংয়ের সঙ্গে এখানে কথা বলছিল এবং সে তাকে বলে কেননা তুমি ওয়েংকে সেই পুতলাটা স্কুল শেষ হওয়ার পরবর্তীতে সময় দিতে পারো। আর এটা কিন্তু লিন না, এটা কাউন্সিলর ছিল। আর সে এটা এর জন্যই বলতে পারছে কারণ সে লিনের সকল মেমোরি কিন্তু স্ক্যান করেছে। এদিকে লেডি বস যে কিনা যে এরো ছিল সেটার মাধ্যমে নিজেকে সেখান থেকে ছাড়ানোর চেষ্টা করছিল। তার সঙ্গে সে এটাও বুঝতে পারে যে ওয়ার্ল্ডের যে স্পিরিচুয়াল এনার্জি সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে, তার মানে সে সেখান থেকে বেঁচে ফিরতে পারবে আর কি। আর এদিকে আমরা দেখতে পাই যে ওয়েংলিং এবং তার সকল বন্ধু বান্ধবরা ক্লাসে বসেছিল এবং সেখানে কিছু মেয়েরা মুন ব্রিজ মিররের কথা বলছিল, যেখানে কিনা যে কেউই তার ভবিষ্যৎ দেখতে পারবে। আর এটা নিয়ে সে যখন গুয়েকে কোশ্চেন করে, গুয়ো বলে হ্যাঁ আমি এরকমই শুনেছি, কিন্তু আসলে এখানে একটু বিপদ রয়েছে। সেখানে কিনা অদ্ভুত যে গোস্ট টাইপের বিভিন্ন কর্মকাণ্ড হয়, সেখানে মেয়েদের চিৎকার আওয়াজ শোনা যায়, এমনকি সেখানে ভূতও থাকতে পারে। এটা শুনে তো এখানে চেউচং যে ছিল সে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু গুয়ো বলে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আর সেখানে গিয়ে তুমি মারাও যেতে পারো, মারা গেলে কোনো সমস্যা নাই, সেখানে মারা গেলে মারাই তো যাবে আর কি হবে। আর চেউচং এই সকল কথা শুনে এখানে খুবই ভয় পেয়ে যায় আর গুয়ো তাকে আরও এখানে ভয় দেখানোর চেষ্টা করে। আর আমরা তো চেউচংকে চিনি যে সে কী টাইপ মানুষ। এইদিকে আমাদের ওয়েনলিংকে আমাদের সুনরং বলে যে স্কুল শেষে তার জন্য দাঁড়ানোর জন্য। ওয়েনলিং তার ইশারার কথা বুঝতে পারে না,
তখন আমাদের গুয়ো এবং চেউচং এসে আমাদের ওয়েংলিংকে সেই কথাটা বুঝিয়ে দেয়, অর্থাৎ মানে আমাদের সুনরং যা বলছে সেটা বলে দেয়। কিন্তু সুনরং দেখতে পায় যে স্কুল শেষে ওয়েংলিং তো চলে আসে, তার সঙ্গে গুয়ো এবং চেউচংও চলে আসে। তারা বলে যে ওয়েং এখানে একা একা আসতে ভয় পাচ্ছিল, এজন্য আমরা তাকে নিয়ে এসেছি, তোমার কোনো সমস্যা নেই তো? আমাদের যেই সুনরং ছিল সে বলে না না না, এতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু সে মনে মনে তাদেরকে একেবারে গালি দিচ্ছিল, মানে বলছিল যে এখন আমি পোটলা কিভাবে দিব, তোমরা দুজন এখানে আসছো কেন? আর এদিকে তারা যখন যাচ্ছিল তখনই বিড়ালের আওয়াজ শুনতে পায়, যেটা শুনে চেউচং তো ভয়ে আমাদের গুয়োর উপরে উঠে যায়। গুয়ো তখন তার মজা কুড়াতে শুরু করে। আসলে গুয়ো তো আগে চেউচংকে এই সকল বিষয়ে বই দেখিয়ে রেখেছিল। চেউচং তখন বাহাদুরি করে যখন সামনে যায় তখনই লিন তার সামনে চলে আসে। এরকম আচমকা লিনকে দেখতে পেয়ে চেউচং তো আবারও ওয়েংলিং এর পায়ের কাছে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পাই যে লেডি বস তার যে তাকে যে আটকে রাখা হয়েছিল সেখান থেকে ছাড়া পেয়ে গিয়েছে এবং সে হাসতে থাকে ভয়ঙ্কর ভাবে। এবং ওই হাসির সাউন্ড শুনে চেউচং তো এখানে আরো ভয় পেয়ে যায়, কারণ গুয়ো যা যা বলছিল সকল কিছুই সত্যি হতে যাচ্ছে। আর তখনই আমরা দেখতে পাই যে সে ওয়াশরুমের যখন যায় তখন ওয়াশরুমের ভিতর থেকে একটি হাত বেরিয়ে আসে। আসলে এটার কারোর হাত ছিল না, এটা ছিল আমাদের লেডি বসের হাত। যেটা দেখার পর চেউচংয়ের তো সেখানেই খেল খতম হয়ে যায়। আর গুয়ো বলছিল আমি তো সকল কিছু আন্দাজে বলছিলাম, এখন তো এদিকে সকল কিছুই সত্যি হতে যাচ্ছে। তখনই আমাদের ওয়েংলিংও সেখানে চলে আসে। ওয়েংলিং চেউচংয়ের এই অবস্থা দেখতে পায় এবং আমাদের সুনরং তাকে ঠিক করার চেষ্টা করে। সে যখন কমোডের কাছে যায় তখন সে লেডি বসকে দেখতে পায়, যে কিনা পাইপের রাস্তা মানে টয়লেটের রাস্তা দিয়ে সেখানে পালানোর চেষ্টা করছিল। আমাদের ওয়েং তখন কমোডটি চালু করে দেয়, সে তখন পাইপের মাধ্যমে আবারও আমাদের টিচার ওয়েং এবং ইওর একটি সিক্রেট রুমে চলে আসে। মানে আমাদের লেডি বস এবারও পালাতে পারে না। এদিকে আমরা দেখতে পাই যে তাদের হুঁশ ফিরে আসার জন্য সকলে অপেক্ষা করছিল, মানে যারা যারা অজ্ঞান হয়ে গিয়েছিল আমাদের দুই বাহাদুর আর কি। এদিকে আমাদের ওয়েংলিং স্পিরিট বলে যে লেডি বস কিন্তু আবারও পালানোর চেষ্টা করছে বস। আর এদিকে আমাদের ওয়েং লিফটের সামনে চলে আসে, আর তার সামনাসামনি আমাদের লেডি বস ছিল এবং ওয়েং তাকে আবারও টেলিপোর্ট করে অন্য একটি জায়গায় পাঠিয়ে দেয়, মানে সে যাতে পালাতে না পারে। মানে লেডি বসের সঙ্গে খালি এত অত্যাচার হচ্ছে ভাই, মানে ওর সঙ্গে ভাই প্রথম থেকে শুধু এইসবই হচ্ছে। তারই একটু পর আমরা লিনকে দেখতে পাই, সে কিনা একটু অন্য জায়গায় চলে যায়। আসলে আমাদের ওয়েং এবং তার যে সোয়ার্ড স্পিরিট ছিল তারা ভালো মতোই জানতো যে লিনের বডিতে আমাদের যে কাউন্সিলর সে কবজা করে নিয়েছে। আর এইদিকে আমাদের কাউন্সিলর চাচ্ছিল যে সুনরংকে ডেমন ওয়ার্ল্ডে নিয়ে যাবে, কারণ সুনরংয়ের যে পূর্বাস মানে তার যে দাদারা ছিল তারা অনেক আগেই ডেমনদেরকে মেরেছিল, এ কারণে সে সেটার প্রতিশোধ নিতে চায়। আর এই কারণে সে চায় তারা যেন সেই মানে একটা ব্রিজ রয়েছে মুন ব্রিজ মিরর, সেটার কাছে যায় আর কি। আর এদিকে আমরা দেখতে পাই লেডি বস যেখানে অনেক কষ্টে পাইপের লাইন বা যেমনি হোক সে বেরিয়ে এসেছে এবং সে সুনরংকে দেখে বলেছে আমি এখন সুনকে মারবই, কারণ তার কারণে আমার আজকে এই খারাপ অবস্থা। আর আরেকটি বিষয় উল্লেখ্য সেটি হলো মিররটি কিন্তু মধ্যরাত্রে ডেমন ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্ট হয়ে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই যে সুনরং যখন ওয়েংকে তার মনের কথা বলবে তখনই ওয়েংকে কেউ একজন এসে ঘুষি মারে। আর এটা ছিল আর কেউ না, আমাদের কাউন্সিলর মানে আমাদের লিন। এবং কাউন্সিলরের যে আসল চেহারা সেটা মিররে দেখতে পেয়ে আমাদের সুং তার উপর হামলা করতে যায়, কিন্তু কাউন্সিলর তো খুবই শক্তিশালী ছিল, যার কারণে সে তাকে তখনই বন্দি করে ফেলে। এইদিকে সম্পূর্ণ মন যে ছিল সেটা লাল রঙের হতে শুরু করে এবং মিররটি ডেমন ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্ট হয়ে যায়। আর এইদিকে আমাদের কাউন্সিলর লিন যখন চাচ্ছিল সুংকে তার সঙ্গে ডেমন ওয়ার্ল্ডে নিয়ে যাবে তখনই পিছন থেকে চলে আসে লেডি বস। সে বলে সে আমার শিকার এবং এটা বলার মাধ্যমে তার উপর যখন হামলা করবে মানে মাঝখানে সুনরং এবং দুই পাশে তার দুজন শত্রু, তখনই আমাদের ওয়েং চলে আসে এবং সুনরংকে সেখান থেকে বাঁচিয়ে ফেলে। এবং সুনরংকে সেখানে বাঁচানোর মাধ্যমে আমরা লেডি বসের যে একটি পাঞ্চ যেটা সুনরংকে মেরেছিল সেটা গিয়ে আমাদের লিনের উপর লেগে যায় এবং কাউন্সিলর তার বডি থেকে আলাদা হয়ে ডেমন ওয়ার্ল্ডে চলে যায়, অর্থাৎ লিনও এখানে বেঁচে যায়। আর এই দিকে আমরা দেখতে পাই যে লেডি বস খুবই রাগান্বিত ছিল, কারণ এইবারও সে ফেল হয়েছে। ওয়েং তাকে একটু ঘুষি মারার মাধ্যমে অনেক দূরে পাঠিয়ে দেয়। আর এইদিকে আমরা দেখতে পাই যে ওয়েং যে কিনা সুনরংয়ের ওই পুটলা মানে যেটা সে তাকে দেওয়ার জন্য এনেছিল সেটাকে হাতের মধ্যে নিয়ে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর এখানে আমাদের অসাধারণ এপিসোডটি শেষ হয়ে যায়। আমাদের চতুর্থ এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে স্পিরিট ফক্স নামে একজন মেয়েকে, যাকে কিনা আমাদের চেউচং একটি পার্সেল পাঠিয়েছিল। চেউচং যে কিনা তার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলছিল, সে তাকে প্রশ্ন করে আচ্ছা তোমার মাস্টারের শরীরের অবস্থা কি এখন ঠিক আছে? সে ফক্স স্পিরিট মেয়েটা বলে এখনো ভালো হয় নাই তেমন, কিন্তু আমার পরিপূর্ণ বিশ্বাস যে তুমি যেই সকল মেডিসিনটি দিয়েছো সেটার কারণে অবশ্যই ঠিক হয়ে যাবে।
অন্যদিকে আমরা জোকে স্পেস কনফারেন্সে দেখতে পাই, যেখানে কিনা সে ওয়ার্ল্ড লিডারদের সঙ্গে কথা বলছিল। জো জানায় যে হঠাৎ করে ডেমন ওয়ার্ল্ড এবং আমাদের ওয়ার্ল্ডের মাঝখানে যে একটি ছিদ্র সৃষ্টি হয়েছে, সেটা কি কারণে হয়েছে সেটা আমরা এখনো জানি না, কিন্তু সেটার কারণেই ডেমনরা আমাদের ওয়ার্ল্ডে চলে আসছে এবং আমরা খুব শীঘ্রই সেটা কেন হয়েছে সেটা জানার চেষ্টা করছি। এবং সকল লিডাররাও তাকে এই ব্যাপারে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য বলে। এইদিকে ওয়েংলিংকে গো এসে বলে যে চেউচংকে তার বাবা পানিশমেন্ট দিচ্ছে, এবং সেটা দেখার জন্য তারা যখন নিচে যায় সেখানে গিয়ে জানতে পারে যে চেউচংয়ের স্পিরিচুয়াল ফোর্স কমে গিয়েছে, যার কারণে তার বাবা তাকে বলছে কি এমন কারণ যার কারণে তোমার এরকম অবস্থা। তখন চেউচংটাকে ওই মেয়েটাকে দেখায় স্পিরিট ফক্স, যাকে সে কিনা তার স্পিরিচুয়াল এনার্জি ধার দিয়েছে, কারণ তার মাস্টার এখানে অসুস্থ এবং সে তাকে সহযোগিতা করছে। তার এই মানবতার কাজ শুনে তার বাবা তাকে কিছু বলে না। পরবর্তীতে তার বাবা তাকে তার ফেভারিট একটি মূর্তি সম্পর্কে জিজ্ঞেস করে। চেউচং এটা বলতেই চাচ্ছিল যে সে এই ব্যাপারে কিছুই জানে না। তখনই ভিডিও কনফারেন্স থেকে সেই স্পিরিট ফক্স মেয়েটা চেউচংকে ধন্যবাদ জানায় সেই মূর্তিটা তাকে দেওয়ার জন্য। এই কথা শুনে তো তার বাবা পুরো রেগে যায় এবং চেউচংয়ের যে মোবাইল ছিল হাতে, সে তার শর্ট ব্যবহার করে সেটা ডাইরেক্টলি দিক অন্ধ করে ফেলে, আর একটুর জন্য চেউচংকে আর মারে না আর কি, এবং তাকে বলে সময় থাকতে ভালো হয়ে যাও, আর কোনোদিন যদি ওই মেয়ের সঙ্গে দেখি তোমার খবর আছে। এদিকে ওয়েংলিং এবং তার ফ্রেন্ডরা আলোচনা করছিল যে চেউচংয়ের হঠাৎ করে এমন কি হয়েছে, সে পাগলামো শুরু করতেছে কেন। এদিকে গুয়ো তাদের সকলকে বলছিল আমাদের প্রযুক্তি এতটা এগিয়ে গিয়েছে যে আমরা এখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের যে স্পিরিচুয়াল এনার্জি সেটাকে শেয়ার করতে পারি। এদিকে লিন নামে মেয়েটা ভাবছিল আচ্ছা কিছু প্রকার ডেমন রয়েছে যারা ছেলেদেরকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করে তাদের যে স্পিরিচুয়াল এনার্জি সেটাকে কনজিউম করে নিচ্ছে। চেউচং কি আবার সেটাতে ফেসে নয়তো আবার, কিন্তু তারা সকলে বলে আরে না, তার ফোনটি তো আর নেই। কিন্তু তখনই তারা চেউচংয়ের হাসির আওয়াজ পায় এবং সেখানে গিয়ে তারা দেখতে পায় যে কম্পিউটারের মাধ্যমে ভিডিও কনফারেন্সে চেউচং আবারও কথা বলছিল। তখন ওয়েংলিং বলে আচ্ছা এটা যদি ডেমন হয় তাহলে তো আমাদেরকে তার ম্যাজিকটি ভাঙতে হবে নাকি। তখন আমাদের লিন মেটাবলিক নামে আরেকটি ম্যাজিকের নাম বলে, যেটার মাধ্যমে আমাদের এই উইচক্রাফট ম্যাজিকটিকে ভাঙা যাবে, কিন্তু শক্তিশালী একজনকে তার কম্পিউটারের ভিতরে যেতে হবে। তখন জুও তার ট্রোজান নামে একটি ভাইরাস নিয়ে আসে। সে এটার মাধ্যমে আমাদের যে স্পিরিট ফক্স ছিল তার ডিভাইসে ভাইরাসটি পাঠিয়ে দেয়। স্পিরিট ফক্স সেটি শনাক্ত করে এবং বলে এত ছোট্ট ভাইরাস আমার কি আর হবে, এবং সে তার ডিফেন্সিভ ফোর্স এখানে অন করে দেয়, যার ফলে সেই ট্রোজান হোর্স নামের ওই ভাইরাসটি সেখানেই মারা যায়। আর এখানে জুও বলে এত অপমান আমি ওর সঙ্গে এখানে পারলাম না। আর এইদিকে আমাদের চেউচং তার সঙ্গে তো পাগলের মতো এখানে কথা বলছিল। ওয়েংলিং বলে আমাকে এখন কিছু করতে হবে। তখন সে সুনরংকে বলে তুমি তোমার ম্যাজিকের ব্যবহার করে চেউচংকে নিজের কন্ট্রোলে নিয়ে নাও, যেমনটা তুমি এর আগেও করেছিলে। তখন সে চেউচংকে একটি সোডা ক্যান দেয় এবং সে তার ম্যাজিক করে এবং চেউচংকে সে বাসায় যাওয়ার জন্য বলে। তখনই সেই ফেরি ফক্স কাঁদতে শুরু করে এবং তার কান্না দেখে চেউচং বাসায় যাওয়ার জন্য মানা করে দেয়। এবং এত পরিমাণে এখানে অপমান দেখে সুনরং তো পুরাই এখানে থমকে যায়, কারণ তার এখানে ম্যাজিক ফেইল হয়ে গিয়েছে। আর এইদিকে আমরা দেখতে পাই স্পিরিট ফক্স এখানে কাউন্সিলরের বডি রিফিল করার চেষ্টা করছিল। তখনই চেউচং এর বাবা সেখানে চলে আসে। সে যখন দেখে সে আবারও ভিডিও কনফারেন্সে আছে, তখন সে তার পিসিটাকে কেটে পুরো দ্বিখণ্ড করে ফেলে। তখন চেউচং খুবই রেগে যায় এবং সে তার সঙ্গে একটু ওয়্যার কানেক্ট করে ফেলে, এবং যার ফলে সে তখনই সাইবার স্পেসে চলে যায়, যেটা যারা হায়ার স্পিরিচুয়াল এনার্জি কনজিউম করতো শুধু তারাই করতে পারতো। ওইদিকে ওই যে ফেরি ফক্স নামে মেয়েটা ছিল সে ডেমনে কনভার্ট হতে থাকে, এবং তখনই সেখানে আমাদের চেউচংও পৌঁছে যায় এবং তাকে এই রূপে দেখে সে তো খুবই ভয় পেয়ে যায় এবং তার উপরে সেই ডেমনটি হামলা করতে থাকে। তখনই পিসির ভিতর থেকে আমাদের ওয়েংলিং এর হাত এসে তাকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে যায়। আর এইদিকে আমাদের ফেরি ফক্সের খেলও খতম হয়ে যায়। আর এপিসোডের শেষে আমরা দেখতে পাই যে ফেরি ফক্সের সকল কনজিউম করা এনার্জি জোর কাছে রাখা ছিল। আর এখানেই আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে আমরা সুংডং এর বাবাকে দেখতে পাই, যে কিনা তাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য কারো একজনকে বলতেছিল, কিন্তু অপোজিট সাইডে যে মানুষটা ছিল সে ডাইরেক্টলি তাকে নাকেচ করে দেয়, যার কারণে তাদের কোম্পানির সঙ্গে কোনো কোম্পানির পার্টনারশিপ আর করা হয় না। আর এইদিকে আমরা সুনরংকেও দেখতে পাই যে কিনা পাশে থেকেই সকল কিছু শুনতেছিল, এবং এটা শোনার পর তার অনেক খারাপও লাগে, কারণ তার কোম্পানির সঙ্গে কোনো কোম্পানি এখানে কোলাবোরেশন করতেই চাচ্ছিল না। আর তখনই আমরা দেখতে পাই যে তাদের বাসার দরজায় একজন লোক চলে এসেছে, যে ছিল এখানে গভর্নমেন্টের লোক, এবং সে তাদেরকে জানায় যে আপনাদের সকল প্রপার্টি এখানে সরকার নিলামে উঠিয়ে নিচ্ছে, কারণ আপনারা খুবই শীঘ্রই এখানে দরিদ্র হতে চলেছেন। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে কেউ একজন তাদের উপরে এখানে নজর রাখতেছিল,
আর তারপরে আমাদের কাহিনী শিফট হয় ওয়েংলিং, গুয়ো এবং চেউচং এর কাছে। এমনকি তাদের সঙ্গে লিনও ছিল, এবং তারা যখন সুনডং এর সঙ্গে দেখা করতে যায় তখনই আমরা দেখতে পাই যে সুনডং সেখানে আদিবাসী দেশ পড়া অবস্থায় এখানে চলে এসেছে। আর তখন সেখানে সুনডং তাদের সকলকে তাদের একটি গুহায় নিয়ে যায়। আর আমরা জানতে পারি এটাই হলো তাদের শেষ সম্পত্তি, মানে তাদের যা সকল সম্পত্তি ছিল সকল কিছু গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। আর এটা ছিল তাদের পূর্বপুরুষের, আর এটাই হলো তাদের লাস্ট সম্বল, আর তারা এখানেই থাকতে শুরু করেছে। আর তার সঙ্গে আমরা সুনডং এর যে বাবা মা ছিল তাদেরকেও দেখতে পাই। আর এটা দেখে ওয়েংলিং তখন তাকে কোশ্চেন করতে শুরু করে, আচ্ছা হঠাৎ করে তোমরা কি এমন কারণ যার কারণে এত বেশি গরিব হয়ে গেলে? আর তখনই সুনডং এখানে বলতে থাকে, আমাদের যে ফ্যামিলি এটা কিন্তু একটি স্পিরিচুয়াল এনার্জির উপর গবেষণা করে এবং এটা অনুযায়ী বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বানিয়ে থাকে। কিন্তু তোমরা সকলে হয়তো বা জেনে থাকবে যে পৃথিবীতে স্পিরিচুয়াল এনার্জির পরিমাণটা কমে গিয়েছে, আর যার কারণে আমাদের যে ফ্যামিলির কোম্পানি ছিল সেটা ডাউনে চলে যায়, আর আমরা এই অবস্থায় চলে যাই। তখনই সুনডং এর বাবা বলতে থাকে, আর এখানে চিন্তা করার কোনো ব্যাপার নেই, আমরা বছর খানেক আগে এখান থেকে শুরু করেছিলাম, আর আমরা আবারও আগের মতো কষ্ট করে আমাদের কোম্পানিকে আগের জায়গায় নিয়ে যাব। সো আর এখানে সকলেই তাদের কথা এখানে খুশি মানাতে থাকে। অন্যদিকে টেং এর যে ফ্যামিলি ছিল তারাও সেখানে খুশি মানাতে থাকে, কারণ তাদের এত বড় একটা কম্পিটিটর মানে আমাদের যে সুনডং এর ফ্যামিলি ছিল সেটা অনেক ডাউনে চলে গিয়েছে। আর সেখানে কিন্তু ট্যাং এর পরিবাররা একজন রিচম্যান নামে একজন পার্সনকে ধন্যবাদ জানায়, কারণ সেই তাদেরকে হেল্প করেছিল সুনডং এর এত ডাউনফল করার জন্য। এবং সুনডং তখন বলে, এখনই কাজ শেষ হয় নাই, তাদের কাছে এখন একটি গুহা রয়েছে, আর তোমাদেরকে মিলে সেই গুহাতে হাঁটিয়ে নিতে হবে, আর তারপরে আমরা তাদেরকে সর্বস্ব দেউলিয়া করতে পারবো। আর তখন ট্যাং এর যে ফ্যামিলি ছিল তারা সেই রিচম্যানটাকে বলতে থাকে, আচ্ছা তোমার এত কিছু করে লাভ কি হবে, তোমার এখানে কি লাভ যে তুমি এখানে এত কিছু করতেছো? আর তাদের মুখ থেকে এই কথা শুনে আমাদের যে রিচম্যান ছিল সে একটু চমকে যায়, এবং সে তখন রিপ্লাই দেয়, আমার এখানে কিছুই চাই না, আমার শুধু একটা জিনিস চাই, আর সেটা হচ্ছে স্পিরিচুয়াল এনার্জি। যত বেশি স্পিরিচুয়াল এনার্জি আমি পাবো আমার তত বেশি লাভ হবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ওয়েংলিং এবং তার সকল বন্ধু বান্ধবদেরকে একটি গাড়ি এসে সেখানে সারপ্রাইজ করে চলে যায়, আর ওয়েংলিং তখন সেই গাড়িটাকে ভালো করে দেখতে থাকে। তারপর আমরা দেখতে পাই যে ওয়েংলিং এবং তার সকল বন্ধু বান্ধবরা বাসায় ফিরে যাচ্ছিল, এবং ট্রেনের মধ্যে তারা আলাপ আলোচনা করছিল যে কোনো সমস্যা নেই, সুনডং আবারও তাদের কোম্পানিকে দাঁড় করিয়ে দেবে। তখনই তারা ট্রেনের যে টিভি ছিল সেটাতে জানতে পারে সুনডং এর ফ্যামিলি এবং ট্যাং এর ফ্যামিলি তারা কোলাবরেশন করতে যাচ্ছে, যেখানে ট্যাং এর ফ্যামিলি সুনডং এর ফ্যামিলির উপর ইনভেস্ট করতে যাচ্ছে। এটা শুনে এখানে আমাদের গুয়ো এবং চেউচং বলে, এটা তো অসম্ভব, আমাদের সুনডং এটা করতেই পারে না। আর এখানে লিন সুনডংকে কল করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। আর তখন তারা সকলে চিন্তা করে হয়তোবা তার যে বাবা মা ছিল তারা তার উপরে চাপ প্রয়োগ করে এটা করতে বাধ্য করেছে। আর তখন ওয়েংলিং বলে, আমাদেরকে আবার এখানে ফিরে যেতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে সুনডং এর ফ্যামিলির সঙ্গে আমাদের যে টেনের ফ্যামিলি ছিল সেটা কোলাবরেশন করা হচ্ছিল। আর এটার এক নাম্বার উদ্দেশ্য হলো, আমি কিন্তু আগে আপনাদেরকে জানিয়েছি যে রিচম্যান ট্যাং এর বাবাকে বলেছিল যে তাদের উপরে ইনভেস্ট করতে, যাতে তাদের যে একটি লাস্ট কেভ ছিল এটাও তাদের দখলে চলে আসে এবং তারা সর্বশান্ত হয়ে পড়ে। আর কিন্তু এখানে তো সুনডং এর বাবা এটা কোনোভাবেই বুঝতে পারছে না এবং তাদের সঙ্গে এখানে কোলাবরেশনও করে ফেলেছে। অন্যদিকে ঈশা নামে একজন মেয়েকে দেখতে পাই, সে তার পাওয়ার ব্যবহার করে জানতে পারে যে ওয়েংলিং এবং তার সকল বন্ধু বান্ধবরা এখানে আসছে। আর তখনই ঈশারও আরো কিছু ফ্রেন্ড ছিল, তারা তখন তাকে আটকানোর জন্য চলে যায়। আর আমরা দেখতে পাই যে চেউচং এবং গুয়ো তখন তাদের সঙ্গে ফাইট করার জন্য যায়, কিন্তু ঈশার যে কিছু জাল বিছানো ছিল এটার কারণে তারা হামলা করতে পারে না। আর লিনও তখন তার শহরের ভিতর থেকে কিছু বাটারফ্লাই রিলিজ করে দেয়, যেগুলো তার সকল জালগুলোকে কেটে ফেলে এবং তারা সেখানে ব্যাটেল করতে থাকে। এবং লিন ওই ঈশা নামের মেয়েটার উপরে তখনই হামলা করে দেয় এবং তারা তখন সেখান থেকে পালিয়ে যায়। আর ওয়েংলিং তখন বলে, আমাকে এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ হয়তোবা ওই দিক দিয়ে কন্ট্যাক্ট সাইন হয়ে যাচ্ছে। আর এই চিন্তা করে ওয়েংলিং সেখানে সময় নষ্ট না করে সামনের দিকে যেতে শুরু করে। আর আমাদেরকে ফাইনালি অন্যদিকে সিন দেখানো হয়, যেখানে ট্যাং এবং সুনডং মুখোমুখি ছিল। এখানে ফাইনালি তাদের কন্ট্যাক্ট সাইন হয়ে যাচ্ছিল। ট্যাং তার আঙ্গুল কেটে সেখানে টিপসই মেরে দেয় এবং সুনডংকেও এরকম করার জন্য বলে, এবং সুনডং যখন এরকমটা করতে যাবে তখনই আমরা দেখতে পাই তার হাত একজন এসে ধরে ফেলে। আর এখানে চলে আসে আমাদের ওয়েংলিং এবং তাকে নিয়ে সেখানে দৌড়াতে শুরু করে। সুনডং অনেক খুশি হয়, কারণ ওয়েংলিং তাকে আবারও বাঁচানোর জন্য চলে এসেছে। আর তখনই যখন ওয়েংলিং তাকে নিয়ে এখান থেকে চলে যাবে, আর তখনই আমরা দেখতে পাই যে সুনডং এর বাবা পিছন থেকে তাকে ডাকতে শুরু করে এবং বলে, তুমি কি তোমার ওয়াদার কথা ভুলে গেছো? আর তখনই সুনডং সেখানেই থেমে যায়। আমাদেরকে জানানো হয় যে তারা যখন ওয়েংলিংরা যখন চলে গিয়েছিল তখনই ট্যাং এর বাবা এসে তাদেরকে কিছু গিফট দিয়েছিল এবং বলেছিল সে তাদের উপরে ইনভেস্ট করবে যদি তারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট সাইন করতে রাজি হয়ে যায়। আর আমাদের সুনডং তখন সেখানে রাজি হয় না। তখন তার বাবা তাকে বলতে থাকে, তোমাকে শুধু তোমার কথা ভাবলে চলবে না,
আমাদের কোম্পানিতে এখানে 10,000 প্লাস মেম্বার কাজ করে। সো এই 10,000 মেম্বারের জন্য হলেও তোমাকে এই কন্ট্রাক্টে সাইন করতে হবে। আর তখন না চাইতেও সে তার বাবার কথা এখানে রাজি হয়ে যায়, মানে তাদের কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট সাইন করতে। আর এখানে আমরা দেখতে পাই সুনরঙের যখন এই ওয়াদার কথা মনে পড়ে, তখন সে বলতে থাকে, আমি এখানে আমার জন্য 10,000 মেম্বারের জীবন নষ্ট হতে দিতে পারি না। এবং এটা বলে সে কন্ট্রাক্ট সাইন করার জন্য অগ্রসর হতে থাকে। আর তখনই আমরা ওয়েংলিংকে দেখতে পাই এবং তার সকল বন্ধু বান্ধবরা সেখানে উদাস মনে এখান থেকে চলে যাচ্ছিল, কারণ তখন আর তাদের কিছু করারই ছিল না। এবং তারা এখান থেকে যখন ফাইনালি চলেই যাবে, তখনই ওয়েংলিং কিছু একটা স্পিরিচুয়াল এনার্জি অনুভব করতে থাকে, যেটা পানির মধ্যে ছিল। ওয়েংলিং তখন সেখানে জাম্প করে এবং দেখতে পায় এটা আসলে একটি পানি ডেমন, এবং তখনই সে এটাকে সকলকে দেখাতে শুরু করে। আসলে এটাই স্পিরিচুয়াল এনার্জি কনজিউম করছিল, যার কারণে সুনরঙের যে কোম্পানি ছিল সেটা ডাউনফল হচ্ছিল। আর এটার পিছনে যে ছিল সে ছিল রিচম্যান, মানে রিচম্যানের কারণে এইসব হচ্ছিল। ওয়েংলিং এবং তার সকল বন্ধুরা মিলে তখন সে যে ওয়াটার ডেমন ছিল সেটাকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে ফেলে, যার কারণে সে যতগুলো স্পিরিচুয়াল এনার্জি কনজিউম করে রেখেছিল সকল কিছু আবারও পৃথিবীতে ফেরত চলে যায়। যার কারণে স্টক মার্কেটে সুনরঙের যে কোম্পানি ছিল সেটা শেয়ার মার্কেটে আরো বেশি বৃদ্ধি পায়। এদিকে আমরা দেখতে পাই ফাইনালি কন্ট্রাক্ট সাইনিং হতেই যাচ্ছিল। তখনই ট্যাং এর ফ্যামিলির একজন এমপ্লয়ি বলতে থাকে, বস দেখুন আমাদের শেয়ার মার্কেটে স্টক ডাউন হয়ে যাচ্ছে। আর সুনরঙের ফ্যামিলির একজন এমপ্লয়ি বলতে থাকে, আমাদের শেয়ার মার্কেটের স্টকটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। আর এখানে ওনার যে কন্ট্রাক্ট সাইনিং ছিল এটা ক্যান্সেল হয়ে যায়। আর তখনই সেখানে জুও চলে আসে এবং ট্যাং এর বাবাকে অ্যারেস্ট করে দেয়, কারণ সে ডেমনের সঙ্গে জড়িত রয়েছে। আর এইভাবেই সুনরঙের পরিবার এত বড় একটি বিপদ থেকে বেঁচে যায় শুধুমাত্র ওয়েংলিং এর জন্য। এবং শেষে এসে সুনরং ও ওয়েংলিংকে দেখে বুঝতে পারে যে ওয়েংলিংই তাদের সহযোগিতা করেছে। আর এখানে আমাদের আজকের এই সিরিজটি আরেকটি এপিসোড শেষ হয়ে যায়। সো আমরা এখন পরবর্তী এপিসোডটি প্লে করে দিচ্ছি। ওয়েট, এর পরবর্তী এপিসোডটি প্লে করার আগে আপনাদেরকে বলে রাখি যে আপনারা এখনো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, একটু হলো গাইস একটু সাপোর্ট করতে পারেন, কারণ এর পরবর্তী এপিসোডটা খুবই মজাদার হতে চলেছে। আপনি দেখা শুরু করলে মনে হয় না সাবস্ক্রাইবের কথা আপনার মনে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এজন্য গাইস রিকোয়েস্ট করছি যে এখনই সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটা কন্টিনিউ করুন, ঠিক আছে? সো লেটস স্টার্ট। এপিসোডের শুরুতে আমাদেরকে রিচম্যানকে দেখানো হয় যে কিনা সুনরঙের ফ্যামিলির যে সর্বনাশ করতে চেয়েছিল এর আগের পূর্বে। সো আমরা জানতে পারি সে একজন ডেমন এবং সে কাউন্সিলর এবং ডেমন কিং এর কাছ থেকে অনুমতি চায় পৃথিবীর উপরে মিটিওর ব্যবহার করে হামলা করার জন্য। কাউন্সিলর তখন তাকে বলে, আরে তুমি এখানে পৃথিবীতে হামলা করে পারবা না, পৃথিবীতে খুবই শক্তিশালী একজন অপোনেন্ট রয়েছে। কিন্তু ডেমন কিং তো কারোর কথা শোনার রাজি নয়। সে বলে, হ্যাঁ পৃথিবীকে ধ্বংস করবা তাই না, করো যাও। এবং তখনই আমরা দেখতে পাই রিচার্ড ম্যান সে যে একটি মিটিওর নিয়ে পৃথিবীর উপর অগ্রসর হচ্ছিল। ওয়েংলিং সেটাকে দূর থেকে দেখে ফেলে এবং তার সোয়ার্ড ব্যবহার করে সম্পূর্ণ মিটিওরকে চুর চুর করে ফেলে। এবং এইভাবেই আমাদের রিচম্যান ধ্বংস হয়ে যায়, যার কারণে কাউন্সিলর কাঁদতে শুরু করে। এবং তখনই ডেমন কিং বলে, তুমি তোমার ডাইমেনশন রেপ কেন ওপেন করছো না? আর তখনই সে সেটা ওপেন করে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই সুনরং এবং ওয়েংলিং তারা যখন স্পেস স্টেশনের কাছে চলে আসে, তখনই তারা অন্য একটি ডাইমেনশনে নিজেদেরকে বন্দি অবস্থায় দেখতে পায়, যেখানে তারা 3 ডাইমেনশনে পরিবর্তন হয়ে গিয়েছিল। আর তারা ভালো করেই বুঝতে পারে এটা কে করেছে। আর এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে ডেমন কিং ছিল সে অন্যান্য ডেমনদেরকে হুকুম দিয়ে দেয় পৃথিবীতে হামলা করার জন্য। এবং ফাইনালি খুবই শক্তিশালী ডেমনরা পৃথিবীতে হামলা করতে থাকে এবং তারা পোর্টালের মাধ্যমে পৃথিবীতে যেতে শুরু করে, যেখানে খুবই শক্তিশালী ডেমন ছিল এবং তাদেরকে আটকানো মানুষের পক্ষে প্রায় অসম্ভব ছিল। অন্যদিকে আমাদেরকে জুওকে দেখানো হয় যে কিনা ওয়ার্ল্ড লিডারদেরকে নিয়ে একটি মিটিং অর্গানাইজ করে। সে সকলকে বোঝানোর চেষ্টা করে যে কিছুদিন আগে আমরা কিছু স্টুডেন্টদেরকে টেস্ট নিয়েছিলাম, তখন একজন স্টুডেন্টের স্পিরিচুয়াল এনার্জির কারণে ডেমন ওয়ার্ল্ডের সঙ্গে আমাদের ওয়ার্ল্ড কানেক্ট হয়ে গিয়েছিল। আর আমরা এখন সেই স্টুডেন্টের মাধ্যমে আবারও সেই একই ইলেকট্রিসিটি প্রয়োগ করে সেই ডেমনদেরকে হারাতে পারি। সেখানে একজন তার সঙ্গে একমত হয়, কিন্তু সেখানে আরেকজন চাইনিজ গাতেরা মাস্টার ছিল, যে কিনা জুওকে বলতে থাকে, তুমি এই সকল মানুষের উপরে কেন বিশ্বাস করছো, যেখানে আমাদের ওই ছেলেটার সঙ্গে কোনো কন্ট্যাক্টই নেই। আর এখানে আরেকজন মাস্টার তখন বলতে থাকে, সেই ছেলেটার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, তাতে আমাদের কোনো সমস্যা হবে না, কারণ আমি নিজেই অনেক শক্তিশালী এবং আমি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো। আর যেটা আমি এই স্ক্রিনের উপর লোকটাকে দেখাতেই পারছি যে সেই বলতেছে। সে আরও বলে যে এই সকল ইলেকট্রিসিটি প্রডিউস করা আমার পক্ষে কোনো ব্যাপারই না। কিন্তু জো তাকে এখানে বোঝানোর চেষ্টা করে যে এতে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু সে তো বলে যে আমার শক্তি সম্পর্কে তোমার এখানে ভুল ধারণা আছে, আমাকে তোমার শক্তি দেখাতেই হবে। অন্যদিকে আমরা দেখতে পাই ওয়েংলিং এবং সুনরং তো আটকা পড়েছিল এবং তারা সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তারা দেখতে পায় তারা যখন মুভমেন্ট করে তারা আবারও সেম আগের জায়গায় চলে আসে। আর ওয়েংলিং তখন বুঝতে পারে তাকে এখন কিছু করতে হবে, কারণ সুনরং এখান থেকে বেরোনোর চেষ্টা করতেছে কিন্তু সেই কিছু করতে পারতেছে না। ওয়েংলিং তখন তার পাঞ্চেস রেডি করে এবং সেই দেয়ালটা সম্পূর্ণ ভেঙে ফেলে,
কিন্তু তারা অপোজিট পাশে তাদের কি দেখতে পায়, মানে এখানে তারা মিরর ডাইমেনশনে বন্দী হয়ে গিয়েছে। ওয়েংলিং বুঝতে পারে এই কাজটা কার, এটা হচ্ছে ডেমন লর্ডের যে এই চামচা রয়েছে মানে কাউন্সিলর তার। এজন্য সে অন্য একটু উপায় খুঁজে বের করে। আর অন্যদিকে আমাদেরকে ডেমন কিং এর সিন দেখানো হয়, যে কিনা তার কাউন্সিলরকে বলতেছিল পৃথিবীতে আরও বেশি করে ডেমন পাঠানোর জন্য, যার মাধ্যমে তারা সম্পূর্ণ মানব সভ্যতাকে সম্পূর্ণভাবে নির্বিশেষ করে দিতে পারে। আর এইদিকে আমরা দেখতে পাই কাউন্সিলরের যে জাল ছিল এটা আস্তে আস্তে করে ভাঙতে শুরু করে, কিন্তু কাউন্সিলরের এইদিকে তেমন একটা বেশি খেয়াল ছিল না। আর এদিকে আমরা দেখতে পাই যে যেই সকল বড় বড় ডেমন ছিল সেগুলোকে জুও অন্যদিকে নেওয়ার চেষ্টা করে, আর বাকি যে সকল ইমমর্টাল হিরো ছিল তারা সাধারণ মানুষদেরকে সুরক্ষিত করার চেষ্টা করে। কিন্তু ওয়েংলিং এর যে বাবা মা ছিল তাদের এতে কোনো উপায় কিছুই হচ্ছিল না, কারণ তারা জানে তাদের ছেলের সামনে কেউই টিকতে পারবে না, আর এতে তারা অনেক খুশি ছিল। এইদিকে জুও সেই মনস্টারটিকে স্কুলের কাছে নিয়ে আসে। সেখানে চাইনিজ যে ওল্ড ম্যান ছিল সে তার এনার্জি ব্যবহার করে ইলেকট্রিসিটি প্রডিউস করার চেষ্টা করে এবং সেটার মাধ্যমে মনস্টারটিকে মেরে ফেলে এবং সে ফাইনালি সেখানে সফলও হয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে ওয়েংলিং সেখানে কন্ট্রোল প্যানেলও পেয়ে যায়। এইদিকে একটি ডেমন মারা যাওয়ার কারণে ডেমন কিং তো অনেক রেগে যায়, যার কারণে সে তার বড় বড় স্পেসশিপটিকে পৃথিবীতে পাঠাতে শুরু করে, আর যেটা খুবই ভারী ছিল। চাইনিজ ওল্ড ম্যান আবার সেটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেটা অনেক বেশি ভারী হওয়ার কারণে সে সেটার নিচে চাপা পড়ে যায়, আর তার যে ইলেকট্রিসিটি পাওয়ার ছিল সেটাও কোনো কাজে আসে না, আর সে সেখানেই মারা যায়। তারপর ডেমন কিং আরও কিছু এরকম শিপগুলোকে পাঠাতে শুরু করে, যেগুলোর ভিতর থেকে পাখির মতো দেখতে কিছু মনস্টার বেরিয়ে আসে এবং মানুষদেরকে মারতে শুরু করে। এইদিকে বাইরের পরিবেশ দেখে সুনলং বলতে শুরু করে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে আর কেউই বাঁচাতে পারবে না। তখনই ওয়েংলিং বলতে থাকে, আরে ওয়েট, আমি সম্ভবত 3 ডাইমেনশনটাকে ভাঙতে পারবো, আমাদের জাস্ট 2টা আয়না লাগবে। এবং আমরা দেখতে পাই ফাইনালি ওয়েংলিং এবং সুনলং মিলে সেখানে 2টা আয়না জোগাড় করে এবং সেগুলোকে অপোজিট ডাইরেকশনে রেখে সেখানে ওয়েংলিং সুনলংকে তার পাওয়ার ব্যবহার করার জন্য বলে, এবং তারা দুজন তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেই মিরর ডাইমেনশনটিকে ব্রেকডাউন করে ফেলে। কাউন্সিলর সেখানে তো অবাক হয়ে যায়, কারণ প্রথমবারের মতো কেউ তার ডাইমেনশন ভাঙতে সক্ষম হয়েছে। এবং সেখানে আমরা দেখতে পাই তার যেই সকল প্রদীপ ছিল ওই সকল কিছু সেখানে ডিস্ট্রয় হয়ে যায়। এইদিকে ওয়েংলিং সুনলংকে বলতে থাকে, তাহলে আমাকে তাড়াতাড়ি পৃথিবীতে যেতে হবে এবং মানব সভ্যতাকে বাঁচাতে হবে। তখনই সুনলং বলতে থাকে, এই টাইমে যদি তুমি পৃথিবীতে যাও তাহলে তো সবাই তোমার আসল পরিচয় জেনে যাবে। ওয়েংলিং বলে, এতে আমার কিছু আসে না, এবং এটা বলে এখান থেকে চলে যায়। আর তখনই আমরা দেখতে পাই সে আসার সঙ্গে সঙ্গে একটা কেরিয়ারকে ধ্বংস করে ফেলে। আর জুও তখন বলতে থাকে, তো আমার মাস্টার ওয়েংলিং ফাইনালি চলে এসেছে, এখন পৃথিবী আর ধ্বংস হবে না। আর তখনই আমরা দেখতে পাই ওয়েংলিংকে সকলে বলতে থাকে, মানে মিডিয়ার লোকেরা তাকে কভার করতে থাকে যে একজন রহস্যময় মানুষ এসে আমাদেরকে বাঁচাচ্ছে। ওয়েংলিং তখন রেডি হয়ে বাকি সকল এয়ারক্রাফট কেরিয়ারগুলোকে ধ্বংস করার জন্য, কিন্তু ওয়েংলিং যখন এই সকল কেরিয়ারগুলোর উপরে হামলা করবে তখনই সেখানে ব্লাটারফ্লাই চলে আসে, আর যেটা কেউ না সেটা ছিল লিন, এবং সে তখন ওয়েংলিংকে সেখান থেকে টেলিপোর্ট করে অন্য জায়গায় নিয়ে যায়। আর তখন সেখানে জো বলতে থাকে, তাহলে ওয়েংলিংও চলে গেল, এখন তাহলে পৃথিবীর ধ্বংস নিশ্চিত, এখন আর কেউ এটাকে আর বাঁচাতে পারবে না। আর এখানে আমাদের আরেকটি এপিসোড শেষ হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই যে লিন নামের মেয়েটা যে কিনা ওয়েংলিংকে টেলিপোর্ট করে নিয়ে গিয়েছিল, সে তার বাবার সঙ্গে তার যে ব্লাটারফ্লাই টেকনিক রয়েছে সেটাকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করে, কিন্তু শত চেষ্টার পরেও সে সেটা সম্পূর্ণভাবে করতে পারে না, এবং সে তার বাবাকে কোশ্চেন করে, আমি কি সত্যি এখানে ব্লাটারফ্লাই প্রজাতির, কারণ আমার ফ্রেন্ডরা তো সকলেই আকাশে উঠতে পারে কিন্তু আমি এখনো কেন উঠতে পারছি না। তখনই তার বাবা তাকে হৌসলা দিতে থাকে এবং বলে, আমি তোমার মতোই ছিলাম, আমারও এখানে টেকনিকটা শিখতে দেরি হয়েছিল, কিন্তু অবশেষে আমি তো এখানে এটা খুবই ভালো করে ইউজ করতে পারি, এবং আমি এখানে আশাবাদী তুমি এটা খুব ভালো করে ব্যবহার করতে পারবে। আর এই ব্লাটারফ্লাই টেকনিক এটা খুবই ভালো একটি টেকনিক। আর তখনই তাদের কাছ থেকে কিছু ব্লাটারফ্লাই উড়ন্ত অবস্থায় এখান থেকে তাদেরকে সারপ্রাইজ করতে থাকে। আর আমাদের যে লিন ছিল, মানে যে ওয়েংলিংকে টেলিপোর্ট করে নিয়ে গিয়েছিল, সে দেখতে পায় যে তাদের ওয়ার্ল্ডে ডেমনরা হামলা করতে শুরু করেছে। আর এই পরিস্থিতি দেখে তার বাবা তাকে বাঁচানোর জন্য পৃথিবীর সঙ্গে একটি টেলিপোর্টাল ওপেন করে এবং যেখানে তাকে ফেলে দেয়। আর এই পোর্টালের মাধ্যমে সে চলে আসে পৃথিবীতে, যেখানে একটি সোয়ার্ড স্পিরিট তাকে দেখা পায় এবং তাকে তখন থেকেই দেখাশোনা করতে শুরু করে। আর আজকে তো তার কি অবস্থা এটা তো আপনারা জানেনই। আর এই সকল কথাবার্তা সে ওয়েংলিংকে বলতেছিল। তার সঙ্গে সে ওয়েংলিংকে আরও এটাও বলে যে ডেমন যে কিনা বিভিন্ন ওয়ার্ল্ডে গিয়ে সেখানকার লাইফগুলোকে ধ্বংস করে ফেলে, যাতে সম্পূর্ণ স্পিরিচুয়াল এনার্জি তারা একাই নিতে পারে। আর এখন যে ডেমন কিং রয়েছে সে তো শুধু খালি চেয়ারে বসে থাকে, তার যে সৈন্যবন্যরা রয়েছে তারাই এই সকল প্ল্যানেটগুলোকে তার কবজায় এনে দেয়। ওয়েংলিং তখন বলে, আমি তো 10 বছর আগে একটি জায়ান্ট ফ্রগকে হারিয়েছিলাম যে কিনা পৃথিবীকে ধ্বংস করতে এসেছিল। আর তখন লিন বলতে শুরু করে, ওটা তো কিছুই ছিল না, ওটা তো জাস্ট ট্রেলার ছিল,
আর এখনো আসল মনস্টারকে তুমি এখনো দেখোনি, আর আমি তোমাকে এখন তার কাছে নিয়ে যাচ্ছি। অন্যদিকে আমরা দেখতে পাই যে ডেমনরা সম্পূর্ণভাবে পৃথিবীতে চলে এসেছে এবং যার বয়ে সকল মানুষরা তাদের প্রাণ বাঁচানোর জন্য হাইড আউটে লুকিয়েছিল। এবং তখনই তাদের সকলের ফোনে একটি নোটিফিকেশন আসে। আসলে সুনরং স্পেস স্টেশন থেকে লাইভে ব্রডকাস্ট করছিল এবং সকলকে ইন্সপিরেশন দিচ্ছিল যে আমরা হলো মানব জাতি, সো আমরা ডেমনদের কাছ থেকে হারতে পারি না, সো আমাদের সকলকে এখন এক হয়ে লড়াই করতে হবে। এবং এই স্পিচ শোনার পর তারা সকলেই তাদের হৌসলা ফিরে পায়। তখন সকলেই তাদের হাইড আউট থেকে বাইরে বেরিয়ে আসতে শুরু করে আর সকলেই তাদের যে স্পিরিচুয়াল এনার্জি ছিল সেটাকে অ্যাক্টিভেট করতে থাকে। আর ফাইনালি জোর সাথে মিলে তারা ডেমনদের উপরে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে লিন ওয়েংকে নিয়ে যায় কাউন্সিলরের সামনে এবং বলতে থাকে, আপনার কথা মতো আমি ওয়েংকে নিয়ে এসেছি, সো আপনি এখন আমার সোয়ার্ড স্পিরিটকে ছেড়ে দিন। কিন্তু আমরা দেখতে পাই কাউন্সিলর তার শক্তি ব্যবহার করে তাকে হাঁটুর উপরে বসিয়ে দেয় এবং সে সেম জিনিসটি ওয়েংলিং এর উপরে করার চেষ্টা করে। ভাই বুঝছো, কাউন্সিলরের এখানে মাথায় সমস্যা আছে। আমরা দেখতে পাই যে ওয়েংলিং এর ভাই কিছুই হয় না, যার সামনে গোকো সাইডামান কিছু না, আর এখানে তো ভাই সামান্য কাউন্সিলর, এবং সে তাকে এখান থেকে উড়িয়ে দেয়। ডেমন কিং বলতে থাকে, বহুত খুব, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, আসলে আমি আমার অপোনেন্ট পাচ্ছিলাম না, তো চলো আমরা এখন ফাইট করি। তো নাম কি তোমার? আমার নাম হচ্ছে ওয়েংলিং। আর তাহলে তুমি তাহলে ডেমন কিং, তাই না? তোমাকে মারলেই সকল যুদ্ধ শেষ হয়ে যাবে। এবং এই কথা শোনার পরে ডেমন কিং তার উপরে তার সম্পূর্ণ ফোর্স ব্যবহার করে একটি পাঞ্চ মারে। কিন্তু আমরা দেখতে পাই ওয়েংলিং তো ওয়েংলিংই, সে তার হাত ব্যবহার করে সেটাকে থামিয়ে দেয় এবং বলে, জাস্ট এতটুকুই করতে পারলে? অন্যদিকে আমরা দেখতে পাই স্পেস স্টেশনে বিভিন্ন ডেমনরা হামলা করে দিয়েছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে অজানা একটি শক্তি এসে তাদের সকলকে বাঁচিয়ে দেয়। আর সকলে বলতে থাকে এটা কে হতে পারে। আর আমাদেরকে দেখানো হয় এই অজানা শক্তিটি হচ্ছে ওয়েংলিং এর যে সোয়ার্ড স্পিরিট ছিল সে। তখন সুনলং বলতে থাকে, আচ্ছা ওয়েংলিং কি কোনো বিপদে আছে কিনা? তখন তার সোয়ার্ড স্পিরিট বলে, তোমার কি মাথা এখানে খারাপ হয়ে গেছে? ওয়েংলিং কি এখানে কিভাবে বিপদে থাকতে পারে? হয়তোবা তার সঙ্গে যে ফাইট করতেছে সে বিপদে আছে। আর এইদিকে আমরা দেখতে পাই যে ওয়েংলিং এর সঙ্গে যে ফাইট করতেছিল মানে ডেমন কিং, তার অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু ওয়েংলিং তখনই তার পিছু করতে থাকে এবং এইভাবে সে সম্পূর্ণ প্ল্যানেটকে 3 থেকে 4 বার মানে সারফেস করে ফেলে। কিন্তু ওয়েংলিং তার সামনে চলে আসে এবং তাকে এখানেই আটকিয়ে ফেলে। আর তখনই এইদিকে আমরা দেখতে পাই লিন যখন তার সোয়ার্ড স্পিরিটকে নিয়ে যাচ্ছিল তখনই তাদের সামনে চলে আসে ওই ডেমন কিং। আর আমাদের ওয়েংলিং বলতে থাকে, তো এখানেই তোমার খেলা শেষ। এবং যখন তাকে মেরে ফেলবে তখনই ডেমন কিং বলে যে, আমরা ডেমনরা লাখো প্রজাতিদেরকে মেরে ফেলেছি, তাহলে আমরা কিভাবে সামান্য মানুষদের কাছে হেরে যেতে পারি? কিন্তু সে এখনো বুঝতে পারে না যে ওয়েংলিং সেখানে কোনো সাধারণ মানুষ ছিল না, আর এখানে লড়াইটা ওয়েংলিং ভালো করেই জিতে গিয়েছিল। তখনই কাউন্সিলর আমাদের ওয়েংলিং এর পিছনে চলে আসে এবং বলে, সকলেরই কিছু না কিছু দুর্বলতা রয়েছে, আর তোমার দুর্বলতা আমি জানি, আর সেটা হলো তোমার গাড়ি একটি সিল লাগানো আছে, আর সেটা সরিয়ে ফেললে তুমি হেরে যাবে, যেটা প্রতিবার পাল্টানো হয়। তখন ডেমন কিং বলে, হা হা, আমরা ফাইনালি জিতেই গেলাম। কিন্তু আমরা দেখতে পাই যখন ওই সিলটি খোলা হয়, মানে কাউন্সিলর যখন ওই ওয়েংলিং এর পিছন থেকে ওই সিলটা খুলে, সে তো কোনো আইডিয়া ছিল না এটার কারণেই তাদের সম্পূর্ণ দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এবং সে না বুঝে ওটাকে তখন খুলে ফেলে। আর যেটা হওয়ার সেটা হওয়ারই ছিল। আমরা দেখতে পাই ওয়েংলিং এর যে এনার্জি সেটা সে কন্ট্রোল করতে পারে না, আর সম্পূর্ণ ডেমন ওয়াল সেখানেই ধ্বংস হয়ে যায়। যেটা হওয়ার ফলে যেই সকল ডেমনরা পৃথিবীতে ছিল তারাও সেখানে মারা যেতে শুরু করে, সকল স্পেসশিপগুলো সেখানে ইনভিজিবল হতে শুরু করে। আর মানুষরা সেখানে খুশি ছিল কারণ তারা ফাইনালি ব্যাটেলটা উইন হয়ে গিয়েছে। আর এখানে বৃষ্টি হচ্ছিল যার কারণে সকলের যে আঘাত লেগেছিল এগুলো ঠিক হতে শুরু করে। আসলে এটা ছিল স্পিরিচুয়াল এনার্জির বৃষ্টি। আর এদিকে আমরা দেখতে পাই পৃথিবীর স্পিরিচুয়াল এনার্জি বহু গুণে আরো বেড়ে গিয়েছে। এইদিকে লিন তার সোয়ার্ড স্পিরিট সিস্টারকে নিয়ে পৃথিবীতে চলে এসেছে এবং সে ওয়েংলিংকে বলে, তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো, কারণ আমি মানব সভ্যতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, কিন্তু আমার বোনকে ছেড়ে দাও, কারণ তার কোনো দোষ নেই। তখন ওয়েংলিং বলতে থাকে, তুমি তাড়াতাড়ি আমার ডান পকেট থেকে ফোনটা নিয়ে আমার বাবাকে ফোন করো। তখন সে কিছুই বুঝতে পারে না ওয়েংলিং আসলে এটা কি বলছে। তখন সে বলে যে তুমি তাড়াতাড়ি করো, না হলে হিউম্যান ওয়ার্ল্ডও কিন্তু ডেমন ওয়ার্ল্ডের মতো ধ্বংস হয়ে যাবে। আর তখন ওয়েংলিং এর কথা মতো লিন তার কাছে যায় এবং তার কাছ থেকে ফোনটা নিয়ে তার বাবাকে কল লাগানোর চেষ্টা করে, যার ফলে তার বাবাও সেখানে চলে আসে এবং তার পিছনে আরো একটি সিল মেরে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই প্রতিবারের মতো এইবারও জুও সকল কিছু ক্রেডিট পেয়ে গিয়েছে, যেটা ওয়েংলিংই তাকে দিয়েছে। তারপর আমরা দেখতে পাই যে গুয়ো এবং চেউচং সেই ব্যাটেলটা নিয়ে কথা বলছিল এবং তারা বলতেছিল যে এখন রহস্যময় মানুষ এসে সেই শিপটাকে খুবই সহজে ধ্বংস করে দিয়েছে এবং সেটার পিকটাও গুয়োকে দেখায়। এই ট্রেনে কিন্তু সুনরং এবং ওয়েংলিংও ছিল, যেখানে সুনরং ওয়েংলিংকে কোশ্চেন করে, আচ্ছা ডেমন ওয়ার্ল্ডের কি হলো? কিন্তু ওয়েংলিং তো সেখানে ঘুমাচ্ছিল। তারপর আমাদেরকে দেখানো হয় যে জুও
যে কিনা তুলশানকে সম্ভবত আপনাদের মনে আছে ওই যে কুকুর ছিল একটা, তাকে বন্দি করে রেখেছে যাতে সে ডেমনের পক্ষ থেকে না লড়তে পারে, এবং তাকে ফাইনালি আজাদ করে দেওয়া হয় এবং সে ওয়েংলিংকে বলে ব্যাটেল তো শেষ হয়ে গিয়েছে, তাহলে আমি কি ডেমন ওয়ার্ল্ডে গিয়ে দেখা করে আসবো? তখন ওয়েংলিং বলে ভাই সরি, কারণ ডেমন ওয়ার্ল্ড এখন আর অস্তিত্ব নেই। তখন সে বলে কি, ডেমন ওয়ার্ল্ডকে তুমি ধ্বংস করে ফেলেছো? আর এখানে আমাদের দ্য ডেইলি লাইফ অফ ইমমর্টাল কিং এর সিজন 2 শেষ হয়ে যায়। এর আরও 3টা সিজন আছে, আপনাদেরকে জানিয়ে রাখি। আর যদি ভিডিওটা অবশ্যই আপনি এখানে কন্টিনিউ করতেছিলেন এতক্ষণ, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটি ছোট্ট লাইক করে তারপরে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো সবাইকে জানাই গুড বাই।